আইনজীবী ফোরামের সভাপতি সাবেক সাংসদ আমাদের সর্বদলীয় সদস্য অ্যাডভোকেট আব্দুল হালিম ভাই, তাকে আমি মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। এই পর্যায়ে আজকের অনুষ্ঠানে সভাপতিত্ব করছেন দিনাজপুর আইনজীবী সম্মানীয় সভাপতি জনাব তৌহিদুল সরকার। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। সূরা কোন যেটা কাটা যাবে? ঠিক করে দিন। সবই হচ্ছে লাইভ হচ্ছে, ভিডিও রেকর্ডেড ভিডিও উইথ লাইভ। ভিডিও রেকর্ডিং নিয়ে দেখাচ্ছে, আপনার আইডি দিয়ে দেখাচ্ছেন না, এটাকে স্টোর হচ্ছে, স্টোর হওয়ার পরে 10 থেকে 15 মিনিট পরে এটা চ্যানেল আছে। বাংলায় কথা বলতেছেন, আল্লাহ তিনি ছাড়া কোনো উপাস্য নেই, তিনি চিরঞ্জীব অনাদি, তাকে তন্দ্রা বা নিদ্রা স্পর্শ করে না। আকাশ ও পৃথিবীতে যা আছে সবই তার। কে আছে যে তার অনুমতি ছাড়া তার কিছু সুপারিশ করবে? মানুষের সম্মুখে ও পশ্চাতে যা কিছু আছে তা তিনি অবগত আছেন। যা তিনি ইচ্ছা করেন তার জ্ঞানের কোনো কিছুই মানুষ আয়ত্ত করতে অক্ষম। তার আসন আকাশ ও পৃথিবী পরিবেশ আরো রক্ষণাবেক্ষণে তিনি ক্লান্ত হন। তিনি অতি উচ্চ মহামহিম। সূরা বাকারা থেকে তেলাওয়াত করলাম, আয়াত 255 আয়াত আছে। ধন্যবাদ তোতামুল হক বিরোধীকে। আজকে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন বাংলাদেশ বার কাউন্সিল রিলিফ কমিটি ও কার্যনির্বাহী কমিটির সদস্য, রিলিফ কমিটির চেয়ারম্যান ও কার্যনির্বাহী কমিটির সদস্য জনাব মোহাম্মদ শফিকুল ইসলাম টুকু মহোদয়। এই পর্যায়ে আইনজীবী সমিতির পক্ষ থেকে ফুলের শুভেচ্ছা জানাচ্ছেন জনাব তৌহিদুল সরকার। এখানে উপস্থিত দিনাজপুরের আলোয় বাংলাদেশে বড় হয়েছেন জনাব আকবর অ্যাডভোকেট, দিনাজপুর সরকারি কলেজের ছাত্র ছিলেন। বলবো টুকু ভাই ভালো করেই জানেন বাংলাদেশ বার কাউন্সিলের সম্মানিত সদস্য, সুপ্রিম কোর্ট বারের প্রেসিডেন্ট খোকন সাহেব, উনি দিনাজপুরের মানুষ দাবি করেন। আকবর সাহেব ভালো করেই জানেন এটা যে খোকন সাহেব কেন
দিনাজপুর দুটো কারণ, একটি হলো দিনাজপুরে থাকা এই যাওয়া আসা করে এই টাকাটা নেওয়া কষ্টকর, দ্বিতীয়ত হলো দিনাজপুর রংপুরের মানুষ আমরা ম্যাক্সিমাম বঞ্চিত। এখন এটা গেল মানসিক স্বাস্থ্যের ব্যাপার। সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনে আমাদের বিচার ব্যবস্থা সম্পর্কে যে রেগুলার পত্রিকাটা প্রকাশিত হয় প্রত্যেক মাসে একটা করে, বিচারকের জীবনী, তারপরে আইনজীবীদের জীবনী, বিচার ব্যবস্থা, এগুলোর উপর লেখা হয়। সেই বইগুলো কালেক্ট করা আমাদের পক্ষে শুরু হয়ে যায়। তৃতীয়ত আপনাকে অনুরোধ করব, দিনাজপুর জেলা আইনজীবী সমিতি অনেক বিজ্ঞ সদস্য আছে যারা অনেক বেদা সম্পন্ন, অনেক পড়াশোনা করার মানসিকতা রয়েছে, পড়াশোনা করে বিচার ব্যবস্থায় সুষ্ঠু বিচারের ক্ষমতা যোগ্যতা প্রয়োগ করতে চায়। কিন্তু সুপ্রিম কোর্টে ভারতের বাংলাদেশে যে লয়ার থাকার ব্যবস্থা রেসিডেন্স, সেই রেসিডেন্সে আমি নিজেও অনেক সময় যে সিট পাইনি, অনেক ভিড়ের কারণে। আপনি দয়া করে আপনারা আছেন, আপনারা নর্থ বেঙ্গলের মধ্যে বিশেষ করে দিনাজপুর যারা আমরা অনেক সময় দূরে যে থাকার জায়গা পাই না, আমাদের এই বিষয়টা বিভিন্ন আইনে এবং বার কাউন্সিল রেস্টুরেন্টে দেখা গেছে আমি নিজেও দেখি পাবনা, রাজশাহী অনেক পরিবার আছেন যারা 15 দিন, 20 দিন, 1 মাস, 2 মাস মতো রয়েছেন। কিন্তু আমরা হাইকোর্টে গিয়ে কাজ করার জন্য 1 সপ্তাহ বার কাউন্সিল রেস্ট হাউসে থাকার সুযোগ পাই না। এবার আসি আমরা সুপ্রিম কোর্ট বারে দিনাজপুরের আইনজীবী যারা মেম্বার হতে চায়, ইনাদের অনেক কষ্ট হয়, অনেক মেধা সম্পন্ন, যোগ্যতা সম্পন্ন, কিন্তু আমি জানি না কি কারণে ম্যাক্সিমাম মেম্বার ওখানে সুপ্রিম কোর্টের মেম্বার হতে পারে না। আর যারা যদিও মেম্বার হয় সুপ্রিম কোর্টে রুমগুলোতে সিনিয়রদের সাথে থাকার বা অ্যাটাচমেন্টের কোনো স্কোপ পায় না। আপনি যদি মেহরবানি করে যারা দিনাজপুর বারের মামলার সুপ্রিম কোর্ট বারে ভালো লয়ারের সাথে অ্যাটাচ হতে চান, বন্ধুরা আমরা সকলে আউট অ্যান্ড আউট লয়ার, আমরা আইনজীবী হিসাবে আমাদের শফিকুল ইসলাম টুকু ভাইয়ের কাছে এটা আমাদের দাবি, দিনাজপুর আইনজীবী সমিতি বাংলাদেশের যত আইনজীবী সমিতি আছে সবচেয়ে পুরাতন ঐতিহ্যবাহী আইনজীবী সমিতি দিনাজপুর। এই দিনাজপুরে মির্জা গোলাম হাফিজ মেম্বার, এসএফআইএটি মেম্বার, ব্যারিস্টার জমিরুদ্দিন মেম্বার, এত গুণী মানুষ দিনাজপুর বারের মেম্বার। এই বারে আমরা বলতে পারি না আমাদের আর্থিক অসচ্ছলতা সৃষ্টি হয়ে গেছে। আমাদেরকে আপনি যে চেয়ারে আছেন দিনাজপুরে মাঠে রয়েছে, আপনাদের কাছে আছে, এটা আমাদের দাবি যে আমাদের প্রাণের প্রতিষ্ঠান দিনাজপুর জেলা আইনজীবী সমিতিকে আপনারা বিবেচনা নেবেন এবং আপনারা শুধুমাত্র যদি আমাদের আশঙ্কিত করেন যে ভাই তোমাকে 5 লাখ টাকা দিলাম, 10 লাখ টাকা দিলাম, এভাবে না, এইটাকে ত্বরান্বিত করার জন্য যাবতীয় প্রচেষ্টা আপনারা করবেন। অবশ্যই আপনাদের মাধ্যমে বার কাউন্সিল যতটুকু সাহায্য করার করবে, কিন্তু এটাকে ত্বরান্বিত করার ব্যবস্থা গ্রহণ করবে যেন আমাদের এই সিটিং প্রেসিডেন্ট, সিটিং সেক্রেটারি থাকা অবস্থায় আমরা এই জায়গায় তাদের মাধ্যমে পাই। আরেকটা জিনিস, দিনাজপুর জেলা আইনজীবী সমিতি
অনেক বিজ্ঞ সদস্য আছে যারা ফিজিক্যালি মেন্টালি আনবেল হয়ে গেছেন, কিন্তু মনের বিরুদ্ধে শরীরের বিরুদ্ধে তাদের বাঁচার তাগিদে বাইরে আসেন। আপনারা দুজনে এরকম অসুস্থ আইনজীবীদের একটু নিশ্চয় নেবেন প্রেসিডেন্ট সেক্রেটারির কাছে, এবং আমি জানি তারা কখনোই মুখ খুলে বলতে পারবে না যে তাদের আর্থিক দৈন্যতার কথা। আমি আশা করবো আমরা দায়িত্ব নেয় অসুস্থ আইনজীবীদের সাথে কথা বলে দেখতে পারি আমার কথাটা কতখানি সত্যতা রয়েছে, তাদেরকে কিছু হলেও সহানুভূতি দৃষ্টিতে থেকে তাদের প্রতি যত্নশীল মনোভাব পোষণ করবে, এটা আমরা আশা করি। বন্ধুরা, আমার বক্তব্য অনেক দীর্ঘায়িত হয়ে গেল। লাস্ট ইয়ারে তারপর আমার মনে আছে তুমি এখনো বলেন যে এইভাবে আমাকে তো বলে না চাইলে তুমি বলতে, তোমাকে ধন্যবাদ। আপনাকে বলবো এরকম এমন কোনো কাজ করে যে কাজটার মধ্য দিয়ে আপনি উনি তো কেটে নিয়ে গেছেন। ধন্যবাদ। আমি অনুরোধ করব যে আমাদের আমাদের কাজে বক্তব্য শুনবো। এই পর্যায়ে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি সিনিয়র সম্মানিত সভাপতি দিনাজপুর জেলা সমিতির সম্মানিত সভাপতি জেলা সুযোগ সরকার, আমাদের মাঝে প্রধানমন্ত্রী হিসেবে যুক্ত হয়েছেন নর্থ সরকার, বাংলাদেশ বার কাউন্সিলের সম্মানিত রিলিফ কমিটির চেয়ারম্যান জনাব শফিকুল ইসলাম টুকু সাহেব, টুকু ভাই, ওনার সপসঙ্গী রয়েছেন আমাদের দীর্ঘদিনের রাজনৈতিক প্রতিনিধিত্ব দিনাজপুর গভর্নমেন্ট কলেজের সাবেক ছাত্রদল নেতা, যার হাত ধরে আমরা ছাত্রদল করেছি, যার হাত ধরে আমরা দিনাজপুর গভর্নমেন্ট কলেজে ছাত্রদলের মিছিল করেছি, সেই আমার আজকের ভাই এবং প্রধানমন্ত্রীর সাথে আরো বিশিষ্ট বিভিন্নভাবে সম্পর্ক হয়েছে। উনি যখন এই অঞ্চল থেকে বার কাউন্সিলে নির্বাচন করতে এসেছিলেন, তখন আমি যারা দুটো আহ্বান ছিলাম, উনি আমার সাথে আমার নির্বাচন পর্বে অংশগ্রহণ করেছি এবং উনি আমার সাথে দিনাজপুর জেলা বিএনপি কার্যালয়ে বেশ কয়েকবার আলোচনা হয়েছে কিভাবে নির্বাচন আমরা বিজয়ী হব। সেই আমার আজকে প্রধান অতিথি। আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে, দিনাজপুর জেলা বিএনপির পক্ষ থেকে এবং দিনাজপুর আইনজীবী সমিতির পক্ষ থেকে শুভেচ্ছা জানাই, অভিনন্দন জানাই। আমরা চাই এমন একজন নেতা যিনি বার কাউন্সিলের প্রতিনিধি হবেন, নির্বাচিত সদস্য হবেন, যিনি নর্থ বেঙ্গলের কথা অনুধাবন করবেন। বিশেষ করে নর্থ বেঙ্গলের উপর আমরা পাহাড়ের দেশের মানুষ, আমরা সবসময় অবহিত, আমরা অবহেলিত থাকি, আমরা কোনো সুযোগ সুবিধা পাই না, কোনো রিলিফ ফান্ড পাই না, যথাযথ পাই না। আমরা চাই আপনি যদি আবার নির্বাচিত হন, আমরা যদি আবার যদি আমাদের বার কাউন্সিলের প্রতিনিধি হিসেবে আসে, যদি সামনে বার কাউন্সিল নির্বাচন করে, তাহলে আমরা এই অঞ্চলের থেকে দাবি জানাতে চাই যে আপনি আনুমতি খানে নর্থ বেঙ্গলের আইনজীবীদের জন্য কাজ করে যাবে। এটা আমার আশা, এটা আমার দাবি। আমরা এমনি অনেক অবহেলিত, আমরা এখান থেকে রিলিফ ফান্ডের জন্য কোনো আবেদন গেলে সেটা প্রক্রিয়া করতে কয়েক মাস লেগে যায়। তাতে দেখা যায় রিলিফ প্রার্থী সে পাবলিক যে আইনজীবী মৃত্যুবরণ করেছেন, তাকে ক্ষতিগ্রস্ত পাওয়া যাবে না, সে জামিন করতে পাওয়া যাবে, কিন্তু তাকে আমরা রিলিফ ফান্ড দিতে পারি। এই জন্য যেহেতু আপনি বর্তমানে রিলিফ ফান্ড গভর্নমেন্টের চেয়ারম্যান, আমরা আশা করব আপনার দিনাজপুরের প্রতি সদয় দৃষ্টি দিবেন। এটা আমরা আহ্বান জানাই,
আগামী দিনে আপনি আমাদের আইনজীবীদের বার কাউন্সিলের নেতা হবেন, এটা আশা ব্যক্ত করে এই আহ্বান জানিয়ে আমি আসসালামু আলাইকুম, সবাইকে ধন্যবাদ। আমি একটা প্রস্তাব দেবো 1972 সাল থেকে প্রতিষ্ঠা হওয়ার পর হয়েছে সারা বাংলাদেশে এই রেস্টুরেন্টে করতে হবে। এই রেস্টুরেন্টে করতে হবে যে অনেক করা গেছে সেই রেস্টুরেন্ট মাধ্যমে রাষ্ট্রের ডাক্তার বলে কম বড় বড় অনেক কমে গেছে। আমি এলাম চ্যাম্পিয়নশিপ দৃষ্টি বলছি যে এই রেশিও অনুযায়ী আমাদের প্রাপ্যতা পূরণ করে দেওয়া হবে। কারণ বিশেষ বারবার টাকা দিতে আর 150 টাকা আমাদের আয় হিসাব করে দেখা যাবে 5 সাল থেকে আজকে 24 হিসেব করে পাওয়া যাবে আমরা কোনো কাজ পেয়েছি। ওদের আমাদের অনেক মেম্বার হিসেবে আমাদের উন্নয়ন আমাদের থেকে অনেক বেশি, সেই দিকে আমাদের প্রাপ্যতা পেতে হবে। আমাদের কোনো চিঠিপত্র গেলে এখান থেকে প্রস্তাব পেলে ওদের বিবেচনা করবেন। আর যে বরাদ্দ অনেক টাকা নিয়েছেন আগে সেটাকে তাদের বিবেচনা করে দিতে হবে। এটা আমাদের 2 হোয়াইট কাউন্সিল এখন মাস্টার চালু হয় নাই, এটা আমরা অভিযোগ চালু করবো, এটা আমাদের প্রত্যাশা। 3 অভিযোগ আগে করবো যেহেতু আমাদের সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি হোয়াইট কাউন্সিলের সংগঠন শুধু বার কাউন্সিলের দেখা যায় সে বার কাউন্সিল থেকে এই করে সে হাইকোর্ট সুপ্রিম কোর্টের করা হবে এটা কি টাকা এটা কোন আইন 1 বছর আগে বার কাউন্সিল অনুমোদন দিচ্ছে যে আইনটা শুনতে হবে আর সুপ্রিম কোর্ট মাঝে মাঝে 1 বছর পরে এটা বন্ধ করতে হবে। যখন বার কাউন্সিল চিনি দিবে যেকোনো বার লোকাল বার সুপ্রিম বার মেম্বার হতে বাধ্য, এটা হোয়াইট কাউন্সিল অর্ডার যে করা আছে ওরা 1 বছর পরে যায় আমার বাইরে থেকে এই বন্ধ করতে হবে। আইন এটা আছে তার মধ্যে আইন এটা আছে তাই করতে হবে, এটা বার কাউন্সিল দেখতে হবে। দিলে আমার প্রস্তাব সবাই হতে হবে। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে মত বিনিময় সভার সম্মানিত সভাপতি আমাদের প্রাণপ্রিয় প্রধান অতিথি, যা নির্বাচন পরিচালনা করার জন্য উনি বেশ কয়েকবার আমাদের এখানে এসেছিলেন। পরবর্তীতে 5ই আগস্টের পট পরিবর্তনে যে বিজয় এসে আজকে আমাদের বিজয় উন্নত তারা হিসাবে করতে হয়েছে। যে বিজয় কিন্তু আমাদের দিনাজপুর আইনজীবী সমিতিতে আমরা দেখতে পাই, আমাদেরকে সেই পরাধীনতা রেস্ট নিয়ে থাকতে হচ্ছে। এখানে আমি আমাদের পূর্ববর্তী বক্তারা অনেক কিছু বলে, আমি কিছু অন্য ধরনের কথা বলবো, যে কথাগুলো আমি বার কাউন্সিলের সদস্যের সামনে কখনো উপস্থাপনা করার সুযোগ পাইনি, যেগুলো আইনজীবীদের দাবি এবং এই আইনজীবীদের শুধু দিনাজপুর আইনজীবী না, গোটা বাংলাদেশের আইনজীবীদের দাবিগুলো আমি উপস্থাপনা করতে চাই। আইন পেশা এবং বিভিন্ন জটিলতা আছে, এই বিষয়ে আমার মনে হয় একটা বিশেষ করে কমিশন গঠন করা উচিত। কেননা যখন 72 সালে বার কাউন্সিল গঠন করা হয়েছিল তখন প্রেক্ষাপট আর এখনকার প্রেক্ষাপট অনেক পরিবর্তন হয়েছে। সেই জন্য সময়ের আলোকে আমি আমার প্রধানমন্ত্রীকে বলবো আপনি নোট করবেন এবং এটা আপনি উপস্থাপনা করবেন এবং এমন কমিশনে বিশেষ করে আইন পেশাটা এখন একটা ইলেকট্রনিক মিডিয়ার সাপোর্ট হিসাবে আসছে। প্রত্যেকটা আমাদের কোর্টে আমাদের যেরকম যারা আমাদের বক্তব্যগুলা অটোজনে রেকর্ড হয় এবং আমি যেন 5 মিনিটের মধ্যে আমি ভাষা করতে পারি, তাহলে আমি যেন সঙ্গে সঙ্গে প্রিন্ট পাবো না। এবং প্রত্যেকটা আইনজীবীকে কম্পিউটারে পরিপক্ক হওয়ার জন্য আমরা প্রয়োজনে শিক্ষা দিলাম এবং আমরা অনেক আধুনিকতার ছাপের মধ্যে আমরা এই পেশাটাকে বিশ্বের মানে উন্নত পর্যায়ে নিয়ে যেতে চাই। আরেকটা বিষয় হলো আমাদের বার কাউন্সিলের আইন পেশা কোন কোন কাজগুলো আমাদের আইন পেশার মধ্যে লিপিবদ্ধ হবে এটা আইডেন্টিফাই করার ব্যাপার দাঁড়িয়েছে। অনেকে অন্য ডিগ্রি অর্জন করেও বিশেষ জায়গায় বসে বসে আইন পেশার কাজ করে, এটা কেন হবে? বার কাউন্সিল আইনে কেউ কিন্তু অন্য কাজ করতে পারবে না এবং এটা কিন্তু আমার মনে হয় গেজেট নোটিফিকেশনের মাধ্যমে আইডেন্টিফাই
বিশেষ সময় আবর্তনে যখন দলিল লেখা মৌলিকরা দলিল লিখতো তখন আমাদের লোকের ঘাটতি ছিল। সেই সময় আমরা দলিল লেখা মৌলিকদেরকে ট্রেনিং দিয়ে আমরা দলিল লেখা, কিন্তু যখন 25 বছরের হিস্ট্রি লেখা হচ্ছে, দলিলের হিস্ট্রির মধ্যে এমন কিছু বিষয় আসা যাচ্ছে সেটা তার পক্ষে লেখা সম্ভব না। এখানে আইনজীবীর সহযোগিতা দরকার আছে, এবং একটা আইনজীবী সেই জায়গায় যদি স্বাক্ষর করে সত্যায়িত করে যে হ্যাঁ এই হিস্ট্রিটা সঠিক আছে, এইখানে খতিয়ান নম্বরগুলো সঠিক আছে, তাহলে আমরা মনে হয় অনেক ল্যান্ড লিটিগেশন থেকে বাঁচে যাব। এই বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ। আরেকটা বিষয় হচ্ছে অনেক ব্যাংক, লিজিং কোম্পানি, তারপরে ইন্স্যুরেন্স কোম্পানি, বড় বড় কর্পোরেট হাউসগুলো ল হাউস বানায় ফেলছে। তারা বিভিন্ন ল ডিগ্রি ছাড়া বিভিন্ন ক্ষেত্রে লোকদেরকে পেশা দিয়ে আইনের কাজ করছে। এটা ভুল কথা। তারা পয়সা আছে বলে ল হাউস বানাবে, এটা কোনো কথা হলো? তারা তো ল হাউস বানাইতেই হয়। তারা আইনজীবীদেরকে একদম তাদেরকে নিয়োগ দিতে হবে। পাশাপাশি আমি বলবো বার কাউন্সিল এখান থেকে একটা মোটা টাকা আয় করতে পারবে, ও কমপক্ষে হবে 100 কোটি টাকা আয় করতে পারবে। এইখানে প্রত্যেকটা কোম্পানি ব্যাংকের নিচে 1 কোটি টাকা সিকিউরিটি ছাড়া যেন কেউ ল হাউস না বানাতে পারে। এবং পাশাপাশি যে সমস্ত লিজিং কোম্পানিগুলো তারা 50 লাখ, আর বিশেষ করে যারা কর্পোরেট হাউস আছে এরাও যেন বানাতে গেলে তাদের লয়ারটাই করবে, পাশাপাশি তারা 20-30 লাখ টাকা ফি দিবে বাৎসরিক। এই বিষয়গুলো অবশ্যই আমাদেরকে সুরাহা করতে হবে। আরেকটা বিষয় দেখি, গণপূর্ত বিভাগ যে ডিজাইন করে আমাদের লয়াররা সে মান্দাতা আমলে যেখানে রেল স্টেশনে যে বেঞ্চে বসতো, আমরা একটা বিদ্যুৎ আমরা বেঞ্চে কেন বসতো? বেঞ্চ সমস্ত উঠে দিতে হবে। সময় পরিবর্তন হচ্ছে, সময় আমাদের চেয়ারে বসে এগিয়ে করতে হবে। আর চেয়ার এমনভাবে সেটিং করতে হবে বেওয়ারিগঞ্জ সমস্ত ইঞ্জিনিয়াররা যারা একটা বিচার বিভাগে কিভাবে ডিজাইন আছে না, সেই সমস্ত ডিজাইনগুলো বন্ধ করতে হবে। এর পরবর্তী যে সমস্ত বিল্ডিংগুলো হবে সেগুলো বিচারিক আদালত কিভাবে সেটিং করতে হয় সেটা তার মেধা দিয়ে খাটায় সেই সমস্ত বিল্ডিং করতে হবে। এই দাবিগুলো আমি উপস্থাপন করলাম, এবং এই দাবিগুলো অবশ্যই আমরা চাবো সামনে সুরাহা দেওয়া হয়। এই বলে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। আনোয়ার হোসেনকে এই পর্যায়ে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। অনুরোধ করছি। আসসালামু আলাইকুম। হিন্দু ভাইদের জন্য আলাপ। আজকের মত বিনিময় সবার সম্মানিত টুকু ভাই, আমার খুব বড় নামটা বলতে কষ্ট হয় আর কি। টুকু ভাই খুব কাছের লোক তো, যার জন্য টুকু ভাই করে বলতেছি। আর বন্ধুগণ, বগুড়া থেকে আগত আজকের উপস্থিতি, আজকের এই আইনজীবী সমিতির সম্মানিত সভাপতি এবং উপস্থিত আছেন সমস্ত স্তরের ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। আমি টুকু ভাইকে উপদেশ দেওয়ার আমার কিছু নাই, তবে একটি বিষয়ে আমি বলতে চাই, সেটি হলো আমরা দীর্ঘদিন ধরে শুনতেছি, আমরা কিন্তু নর্থ বেঙ্গলের মানুষ, দিনাজপুর অনেক দূর থেকে আমাদেরকে ঢাকা শহরে যেতে হয়। আমরা এর আগে সেই হোস্টেলে থাকতাম, বার কাউন্সিলের হোস্টেলে, সুন্দর পরিবেশে, হ্যাঁ, ওখানে খাওয়ারও ব্যবস্থা আছে, সেই খাওয়া দাওয়া খেয়ে ওখানে আমরা সুন্দর, নিরাপত্তার যে বিষয়টা সেটা সবচেয়ে ভালো এখানে। তো আমি এই টুকুভাইয়ের মাধ্যমে একটি কথা বলতে চাই, সেটি হলো এই যে রেস্ট হাউসটা খুব দ্রুত যদি চালু হয়ে যেত, তাহলে আমাদের নর্থ বেঙ্গলের মানুষের, আমরা তো অনেক দূর থেকে যাই, দিনাজপুর, ঠাকুরা, পঞ্চগড়, এই অঞ্চলের মানুষের জন্য অনেক সুবিধা হতো। আরেকটা বিষয়, সেটি হলো যে বার কাউন্সিলের যে রিলিফ ফান্ড, আজকে টুকু ভাই এই রিলিফ ফান্ডে ছিল, আমাদের এর আগেও কিন্তু একজন ছিল চুন্নু ভাই। চুন্নু ভাই কিন্তু এমন একটা লোক ছিল, আমাদের দিনাজপুর বারে কিন্তু চুন্নু ভাইয়ের জন্য এখনো অনেকে ফিল করে। চুন্নু ভাই কিন্তু প্রায় সময় দেখতাম বিনা নোটিশে কিন্তু চলে আসতো, এই কার কি সমস্যা আছে, কে কে অসুস্থ, এই জিনিসগুলো দিয়ে খোঁজ খবর দিত। আমরা কিন্তু এখনো ভুলি নাই।
তো টুকু ভাইয়ের কাছে আমার অনুরোধ, আপনাকে চুন্নু ভাই হইতে হবে। এটা আজকে হাউজের কাছে আমি এটা বললাম যে আপনাকে চুন্নু ভাই হইতে হবে। আপনাকে নোটিশ না, আপনি বিনা নোটিশে আসবেন। আমরা যেন মনে করি আপনি দিনাজপুর পাড়ার একজন মেম্বার। এইভাবে আমরা আপনাকে আপন করে নিতে চাই, আপনিও আমাদের সাথে আপন হবেন। এইটা আমাদের দিনাজপুর আইনজীবী সমিতির পক্ষ থেকে আমি এটা নিবেদন করি। আরেকটা বিষয় যে বার কাউন্সিলের অনেক সময় অনেক আমাদের যে সমস্যাগুলো হয় খালি রিলিফ ফান্ড না, অনেক ধরনের সমস্যা আছে। এটা আমি অনুরোধ করব টুকু ভাইকে, আমি এটা অনুরোধ করব যে এই বিষয়গুলা আপনি বিবেচনার সাথে নেবেন এবং বার কাউন্সিলে আমাদের যে একবের যে সমস্যাগুলো, এই সমস্যাগুলা খালি রিলিফ ফান্ড না, রিলিফ ফান্ড বাদেও যে আরো অন্যান্য দপ্তর আছে সেই দপ্তরগুলোতে আমাদেরকে আপনি এই সহযোগিতাটা করবেন। অনেক সময় মৃত্যু যারা মারা যায় তাদের কিন্তু কেউ তদবির করার লোক থাকে না, আপনি হবেন এটা তদবির কারণ। এটা আপনি তদবির একজনকার জন্য এই কাজটা করতে গেলে এইটা মানে শত শত লোকের যে সুবিধা এবং আনন্দ এইটা আমরা বুঝতে পারবো না। সবাইকে ধন্যবাদ, চুনু ভাইকে ধন্যবাদ, আদর ভাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। চুনু ভাই সঙ্গে একটা ছোট ঘটনা আছে, তো এটা একটু সবাইকে বলি। এই মাগরিবের নামাজের আগে আমাকে রিং করলো টুকু ভাই, কোথায় আছেন? আমি বললাম ভাই আমি তো বাসায় আছি, রমজান মাস কিন্তু বাসায় আছি। তো কোন জায়গায় বাসাটা বললাম, অ্যাড্রেসটা চলে আসে। এর মধ্যে কিন্তু আদান দেওয়া শুরু হয়েছে। আমরা বুঝছেন আগে আমরা ইফতারি করি, আমার ওখানে কিন্তু ছোট একটা জায়গা আছে, নামাজ ইফতারি করলাম ভোরের ধরে। যাই হোক ওরা এখানকার ভোটের জন্য প্ল্যান প্রোগ্রামগুলো করলাম, ভোরের ধরে বললাম যে তুমি আবার চলে গেলেন, বিদায় দিলাম। সকলকে ধন্যবাদ। ধন্যবাদ আজকে মত বিনিময় সভায় দিনাজপুর বিভাগের সম্মানিত সভাপতি, সাধারণ সম্পাদক এবং আজকের প্রধান আকর্ষণ বিশেষ অতিথি এবং রিলিফ কমিটির চেয়ারম্যান কাউন্সিল জনাব টুকু ভাই, আমি সংক্ষিপ্ত দুটি কথা বলব। বৈষম্য বিরোধী যে অবস্থান ছাত্র জনতার, এটার ফল আজকে আমরা অনুভব করছি। কিন্তু আমি টুকু ভাইয়ের প্রধান দৃষ্টি আকর্ষণ করব এই বৈষম্যটাকে দূরীভূত করা। আমাদের এই বাংলাদেশ, আমরা হচ্ছি নিপীড়িত নির্যাতিত এই বার কাউন্সিলের উত্তরবঙ্গের একটি জেলা দিনাজপুর। আমাদের এই দিনাজপুরে একটা আইনজীবী অসুস্থ হলে হাইয়েস্ট 30,000 টাকা পায়। আমার 41 বছর কর্মী জীবনে আমি এটা জানতে পেরেছি এবং আমি এই বিশেষ করে আমাদের জেলা আইনজীবী সমিতির কার্যনির্বাহী কমিটি কয়েকটা মাসে গ্রহণ করেছিলাম। আমি জানতে পেরেছি কোনোবার 30,000 টাকা বেশি পাইনি। বৈষম্যের কথা এই বললাম, আমরা কিন্তু বৈষম্য বিরোধী ছাত্র জনতা এই আন্দোলনের প্রেক্ষিতে আজকে বুক ফুলে বলতে পারছি। আজকে উত্তরাঞ্চল এবং দক্ষিণাঞ্চল, নোয়াখালী, চট্টগ্রাম, বরগুনা, পিরোজপুর, এই যে দক্ষিণাঞ্চলের জেলাগুলো, আমি শুনেছি একটা আইনজীবী অসুস্থ হলে সেখানে 50,000, 1 লাখ টাকা পান। তা আমরা কি অপরাধ করলাম? আমাদের জেলা আইনজীবী সমিতি দিনাজপুর, এটা ঐতিহ্যবাহী ঘর, এখানে 600 আইনজীবী, তাদের মধ্যে অনেক আমাদের দুর্বল আইনজীবী আছেন। অনেক এই বৈষম্যটা দূর করার জন্য আমি টুকু ভাইয়ের দৃষ্টি আকর্ষণ করবো। কারণ আমি উত্তরবঙ্গের উত্তরবঙ্গের প্রতিনিধি, বাড়ে এখন স্ট্রং হতে থাকবে উত্তরবঙ্গ সম্পর্কে। আজকে দক্ষিণবঙ্গ যদি এইরকম
তা আমাদের আইনজীবীরা কেন বঞ্চিত হবে এই আশাবাদ ব্যক্ত করে এবং এই আশাবাদের স্পষ্ট প্রতিফলন দেখিয়ে আপনি আপনার বর্তমান যে অবস্থান এই অবস্থান থেকে সুদৃঢ় করবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ আলাস ফারাদ সাহেবকে। এই পর্যায়ে বক্তব্য রাখার অনুরোধ করছি সাবেক সাধারণ সম্পাদক ও বিজ্ঞ সিনিয়র আইনজীবী জনাব ইমাম আলী। জনাব ইমাম আলীকে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम। बार काउंसिल जिले कमिटी चेयरमैन जनाब शफीकुल इस्लाम टुकু ভাই আমন্ত্রণ মহোদয় সহিত মহাবিদ্যালয় সভা সম্মানিত সভাপতি দিনাজপুর জেলা আইনজীবী সমিতির সভাপতি কার্যকরী কমিটির সদস্যবৃন্দ সেক্রেটারি সহ সদস্যবৃন্দ উপস্থিত প্রধানমন্ত্রী হিসাবে উপস্থিত আছেন শফিকুল ইসলাম টুকু, উপস্থিত আছেন বগুড়া জাতীয় আইনজীবী ফোরামের সম্মানিত সভাপতি পাবলিক প্রসিকিউটর নারী ও শিশু আজহার ভাই, অন্যান্য আইনজীবী ভাই বোনেরা সকলের প্রতি আমার সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অন্যান্য ভাবাবের প্রতি আমার শুভেচ্ছা। আজকে যেহেতু মত বিনিময় সভা, আমাদের কিছু অভাব অভিযোগ আমরা করব। মত বিনিময় মানে কি আমাদের মতটাকে আমরা প্রকাশ করার জন্য। তবে আমি মনে করি আমরা ভালোভাবে সিনিয়র কাছ থেকে জানবো, শুনবো এবং আশ্বস্ত কিছু যেন হতে পারে সেটাই আমরা আশা করব। আমি আমাদের চাওয়ার দিক থেকে যেটা বলবো, আমাদের অনেকে আইনজীবীরা বলেছেন, কারণ আমরা যেগুলা বিশেষভাবে সম্মুখীন হয়েছি এই সমস্যাগুলো আমি সেখানে থাকা অবস্থায় আরো বেশি উপলব্ধি করেছি। যে কারণে আমি বলবো যে আমাদের প্রধান সমস্যা সেটা হচ্ছে আমাদের একজন আইনজীবী মারা যাওয়ার পর তাদের যে বেনিফিট ফান্ড আছে তার ভবিষ্যৎ বংশধররা পায়। এই তাদের ছেলে মেয়েদেরকে অনেক সময় অনেক বলবো যে হেনস্থা হতে হয়। এইভাবে একবার আমাদের কাছে ঘুরে চেষ্টা করে তারা ঢাকা যাওয়ার চেষ্টা করেন তাড়াতাড়ি করে পাওয়া। আমি মনে করি এই বিষয়টা আমাদের ন্যায্য অধিকার, কারণ আমরা করেছি এই ফান্ডটা আমাদের টাকা দিয়ে তৎসঙ্গে আমরা কিছু আনুষঙ্গিক থেকে পেয়ে এই ফান্ডটাকে সমৃদ্ধি লাভ করেছে। এই ফান্ডটা যেন দ্রুততম সময়ের মধ্যে তাদের হেয়ারদেরকে বা নমিনিকে দেওয়া হয়, এই বিষয়টার প্রতি অবশ্যই আপনারা দৃষ্টি দিবেন। কারণ এটা অনেক সময় অনেক বিলম্বিত হয়ে আপনারা রেকর্ড দেখবেন। এই বিষয়টা আমি অনুরোধ করবো এই বিষয়টা দৃষ্টি দেওয়ার জন্য। এরপরে বলবো আমরা অনেক দূর থেকে যাই, আমরা ইতিপূর্বে একটা ভাড়াচুরা এর মধ্যেও ছিলাম, তারপরেও আশ্বস্ত ছিলাম সে আবাস স্থল আমাদের আইনজীবীদের হয়তো লিমিটেশন ছিল, লিমিট ছিল। আমাদের উত্তরবঙ্গের লোকজন খুব কম পেতেন, বাইরে বা দক্ষিণবঙ্গের লোকজন মাস ভাড়া নিয়েছিলেন। কিছুদিন পর এটা কিছু অবস্থান ঘটলেও তারপর তারা কৌশলগতভাবে চলতেন। পরবর্তীতে এটা ভেঙে নতুন বিল্ডিং হচ্ছিল। এই বিল্ডিং এর আমরা অনেকদিন আগে কিন্তু 17 তলা বলে সম্ভবত কমপ্লিট দেখেছি বাইরে থেকে। ভিতরের অবস্থা জানি না কতটুকু। আমি অনুরোধ করবো, আমরা অনেক দূর থেকে যাই, অনেকে অনেক দূর থেকে করেন, এইটা দ্রুততম সময়ের মধ্যে এটা ব্যবস্থা করা এবং আমার ভাই কলেজে বৈষম্য সকালে যে কেউ যেন 7 দিন 5 দিন হাইকোর্টের ব্যবস্থা করতে না পারে সেই দিকে দৃষ্টি দিবেন। যে যেন আমরা সিট পাই, তবে সিটটা একটু দ্রুততম সময়ের মধ্যে আপনারা ব্যবস্থা করবেন, এটা আমরা বিশেষভাবে অনুরোধ করবো। আরেকটা অনুরোধ করবো, আমাদের বার কাউন্সিলের বেনিফিট ফান্ড এটা বৃদ্ধি করা বিভিন্ন সময় আসে। এই বিষয়টা আমরা একসময় অনেক আশা শুনেছি, কিন্তু আশা যারা দিয়েছেন সেরকম এক ব্যক্তির সামনে আমি সেখানে থাকা অবস্থায় বার কাউন্সিলের মিটিংয়ে 1917 সালে বার থেকে গেছিলেন। আমি বলেছিলাম আপনারা ইলেকশনের সময় যাই অনেক কথা বলে আসেন, অনেক আশ্বস্ত করেন, কিন্তু আপনারা কিন্তু এর কোনো প্রতিফলন করেন নাই। আজকেও আপনারা জবাব দিবেন এটা কতটুকু অগ্রগতি করেছিলেন সেটা আমি সেই মিটিংয়ে 17 সালে বলেছিলাম। সেই সময় সভাপতি ছিলেন বাসের মজুমদার সাহেব, তিনি পরবর্তীতে আমার ডেকে আসে বলবো, বাবা ভোটের সময় অনেক কথা আমরা
বাস্তবায়ন করতে পারি না। আমি আশা করব বর্তমান কমিটিকে অবশ্যই আপনারা ইতিপূর্বে যে সিলিংটা আছে আমাদের মধ্যে 10 লক্ষ টাকা দেওয়ার একটা কথা ছিল, এটা কতটুকু কার্যকরী হয়েছে বা এখন পর্যন্ত কতটুকু দেওয়া হয় আপনারা দয়া করে আপনি যেহেতু এখন আছেন আমাদের কাছে তো একটু আশ্বস্ত করবেন সামনের দিকে আরো কতটুকু করানো যায়, হয়তো কিছুটা হলো যদি আশ্বস্ত করতে পারেন যা আপনাদের থেকে আমরা আশা করব। আমরা আরেকটা বিষয় বলবো যে আমরা কিন্তু বার কাউন্সিলের যখন আসে আমরা অন্যান্য সময় আলোচনা করি সিজনাল বা শুধুমাত্র ভোটের সময় আসে। আমাদের একমাত্র ব্যক্তি ব্যতিক্রম ছিলেন যার নাম এখানে উচ্চারিত হয়েছে আমাদের রংপুরের কৃতি সন্তান খনজল্লা পুরুষ আমাদের অ্যাডভোকেট চুন্নু ভাই। তিনি কিন্তু যখন এই বেনিয়ন ফ্রন্টের সদস্য হলেন নির্বাচিত সদস্য সকল বাংলাদেশের আইনজীবীদের সেই বাংলাদেশের নির্বাচনে সেই চুন্নু ভাই তিনি কিন্তু গুজরাট অফিসে এসে হঠাৎ করে আমাদের মাঝে উপস্থিত হলেন এবং তখন আমরা মিটিং করেছি তখন তিনি বক্তব্য রেখেছেন তিনি ছটিকা আক্রমণের মাঝে মতো চলে আসছেন। আশা করব আপনি আমাদের বগুড়ার মানুষ আপনাকে দেখেছে কাছে পেয়েছি আজকে আপনি হঠাৎ আসছেন বলবো যদিও পুলিশ করছেন এরপর ইলেকশনের আগে আসছেন বা কবে ইলেকশন জানি না আপনি আসলে আপনি আবারও আসবেন আপনিও যেন এইরকম আমাদের ছোট ভাই মতো ওই আমরা যেটা লাভ করতে চাই সিজনাল বার্তা হয়ে আপনি আমাদের সদস্যের মতো সদস্য হবেন এইভাবে আপনি মাঝে মধ্যে আসবেন আমাদেরকে আশ্বস্ত করবেন অন্তত আপনাদেরকে পালে আমরা অবশ্যই আশ্বস্ত হব আমাদের ভাইয়ের মতো আমরা গ্রহণ করবো। এটা একই সঙ্গে বলবো এই আমার ভাইয়ের মধ্যে বৈষম্য আপনি দেখবেন দিনাজপুর পারে একটা আইনজীবীকে বার কাউন্সিল থেকে মাত্র 5,000 টাকা পর্যন্ত দেওয়া হয়েছে। এটা অত্যন্ত নিন্দনীয়। আমি দেখলাম যারা বার কাউন্সিলের সেই সময়কার ব্যক্তিদেরকে যারা রিলিফ কমিটির সদস্য চেয়ারম্যান ছিলেন তাকে যে কোন এর মধ্যে একটা আইনজীবীকে বার কাউন্সিল থেকে মাত্র 5,000 টাকা দিয়েছে। আপনারা দেখবেন আমাদের দিনাজপুর পারে এরকম দেওয়া হয়েছে। আমি আশা করবো অদূর ভবিষ্যতে এরকম যেন অবশ্যই করা না হয়। তারপরে বলবো আমরা উত্তরবঙ্গের মানুষ ছোটু সাহেব যখন আসছিলেন তিনি প্রথম বলেছিলেন যে আপনারা অ্যাপ্লিকেশন করেন আমি ব্যবস্থা করবো। ওনার মাধ্যমে আমাদের আমি মনে করি আমাদের দিনাজপুর বিশেষ করে উজ্জীবিত হয়েছিল মনে করেছিল যে বার কাউন্সিল থেকে টাকা পাওয়া যায়। তার আগে দেখবেন তার আগে কিন্তু আমাদের নেওয়ার প্রবণতা তো ছিলই না। আমরা অনেক সময় দ্বিধাবোধ রাজনীতিটা হয় না এরকম একটা প্রবণতা ছিল। উনি যেহেতু আশ্বস্ত করেছিল কারণ আমরা কিছুটা হবো অনেকেই জানেন যে উত্তরবঙ্গের লোক আমরা সংকৃষ্ট থাকি আমরা মানে লজ্জাবোধ করি যদি না পাই স্বাভাবিকভাবে এটা আমাদের আসে। আমি আশা করবো যে যারা দিবে আপনারা অবশ্যই সম্মানসূচক ভাবে যেন আমরা এই ভাইরা পেয়ে থাকেন এবং অবশ্যই আপনি একটা উদাহরণ শুধু বলি আমাদের বর্তমান যে স্পিকার ছিলেন এবং পরবর্তীতে অস্থায়ী প্রেসিডেন্ট বর্তমান আমাদের ব্যারিস্টার জমিরুদ্দিন সাহেব তিনি শিক্ষা মন্ত্রণালয়ের শিক্ষামন্ত্রী থাকা অবস্থায় তাকে সংসদ ভবনে তো বলতো তারপরেও উনি প্রেস ক্লাবে তাকে সাংবাদিকরা বলেছিল যে আপনি উত্তরবঙ্গে অনেক স্কুল কলেজে অনুদান পেয়েছিলেন স্কুলগুলো প্রতিষ্ঠা করতেছেন। তিনি একটা কথা বলেছিলেন যে আমার জীবন আমি যদি থাকবো এখানে এই মন্ত্রী আমার জীবনে যদি 3 গুণ না 10 গুণ দেয় তাহলে দক্ষিণবঙ্গের সমান হবে না। আমি এই জন্যই মনে করি অবশ্যই আমি যেটা দিচ্ছি সেটা লিগালি দিচ্ছি এবং এটা 10 গুণ বেশি করে দেওয়া উচিত ছিল না যেটা আমি পারি নাই। আমি অনুরোধ করবো আপনি আপনাদের চেয়ারম্যান সাহেব হচ্ছেন এই রিলিফ ফান্ডে আমাদের এলাকার উত্তরবঙ্গের প্রতিনিধি আপনি অবশ্যই আমাদেরকে চেষ্টা করবেন বেশি সংখ্যক দিয়ে আমাদের ভাইদেরকে সন্তুষ্ট করার জন্য। এরপরে আরেকটা কথা বলবো বার কাউন্সিলের কিন্তু ফান্ড আছে বিশেষ করে বই দেওয়া ফান্ড 17 সালে আমি সেখানে থাকা অবস্থায় একবার পেয়েছি তার আগে প্রতিদিন আগে পেয়েছিলাম আমরা পাই নাই এর কোনো মধ্যে পাই নাই। আপনাদের বার কাউন্সিল থেকে অবশ্যই আবারও আপনারা বিএনপি এর আগে দেখবেন লিস্ট আছে কত সাল পর্যন্ত দেওয়া হয়েছে এরপরে গুলো 4 সেট করে আমাদের দিয়েছিল তার মানে অনেক বছরের আর কি এরপরে থেকে যেটা দেওয়া হয়নি আমার মনে হয় দয়া করে আমাদের থেকে লিস্টটা দেখে বা আমাদের চেষ্টা করবো কত সাল পর্যন্ত দিয়েছিল সেই সময় তারপরে গুলো যদি আপনারা দয়া করে আমাদের মানে ফান্ডে বাড়ে দেন এটা আমি আপনাদের ব্যবহার করতেছি। তারপর আপনি আজকে আমাদের কিছু বলবেন এই আসলে ব্যক্ত করে আমি আর কিছু দীর্ঘ না করে সকলের সুস্বাস্থ্য এবং আমাকে এখানে
আমাদের আজকের এই মত বিনিময় সভার প্রধান আকর্ষণ আমাদের প্রিয় বগুড়া বারের সাবেক সভাপতি এবং বর্তমান বাংলাদেশ বার কাউন্সিলের রিলিফ কমিটির চেয়ারম্যান, উপস্থিত আমার স্নেহাস্পদ আজগার জেলা আইনজীবী সমিতির বিজ্ঞ সিনিয়র বৃন্দ, অন্যান্য বিজ্ঞ আইনজীবী বৃন্দ, যদিও আমরা অনেক পরে এই বার কাউন্সিলের একজন সম্মানিত রিলিফ কমিটির চেয়ারম্যানকে পেয়েছি, বার কাউন্সিলকে আমরা চিনি জানি। যখন নির্বাচন আসে তখন বার কাউন্সিলের নেতৃবৃন্দরা আমাদের খোঁজ খবর নেয়। শ্রদ্ধার সাথে অন্যান্যদের সাথে আমিও স্মরণ করব, আমরা ভুলব না রংপুরের কৃতি সরকার চূন্য ভাইকে, বিশেষ করে বার কাউন্সিলের সম্মানিত সদস্য হয়ে উনি আমাদের খোঁজখবর নিয়েছেন। আমাদের অভাবের দিনে, আমাদের অসুস্থতার দিনে, আমাদের দুর্দিনে উনি এসেছেন, খোঁজ নিয়েছেন এবং যতটা পেরেছেন সাহায্য করেছেন। এই জন্য আজকে অনেকের মুখ থেকে তার প্রতি যে মানুষটা নেই, কিন্তু তার প্রতি কৃতজ্ঞতা আমরা দিনাজপুর জেলা আইনজীবী সমিতির সদস্যরা শ্রদ্ধার সাথে স্মরণ করছি। আমি অনেকেই বক্তব্য দিলেন, খুব সংক্ষেপ করব। দিনাজপুর জেলা আইনজীবী সমিতি বাংলাদেশের 64টা জেলার মধ্যে অতি প্রাচীন, অর্থাৎ তৎকালীন ব্রিটিশ আমলে যদি আমরা হিসাব করি তাহলে দিনাজপুর জেলা এই আদালত প্রাঙ্গণ 150 বছরেরও অধিক পুরাতন। বাংলাদেশ বার কাউন্সিল 1972, দিনাজপুর জেলা আইনজীবী সমিতি তার আগে থেকেই কার্যকরী আছে। রিলিফ ফান্ড আমরা জানতাম না, অবহেলিত আমরা, নির্যাতিত। একটু আগে আমার বন্ধু বলছিলেন বৈষম্যের শিকার। হ্যাঁ, অবশ্যই 5,000 টাকা একজন অসুস্থ আইনজীবীকে দেয় বার কাউন্সিল, এটা লজ্জা। এর থেকে না হওয়াই ভালো ছিল। লক্ষ লক্ষ কোটি টাকার ফান্ড যেখানে একজন অসুস্থ মুমূর্ষু আইনজীবী দরখাস্ত করা 4 মাস পরে 5,000 টাকা, এটা খুব লজ্জা। আজকে উনি আমাদের মাঝে এসেছেন, উনি আমাদের এই মানুষ, উত্তরবঙ্গের মানুষ। আমি বিশেষ করে তাকে অনুরোধ করব যে, এবং সেই সাথে আমাদের সমিতির কর্মকর্তাদের অনুরোধ করব, বর্তমানে আমাদের যে সকল অসুস্থ আইনজীবী আছেন তাদের একটা তালিকা উনাকে জরুরি ভিত্তিতে সরবরাহ করবার জন্য। অনেকে হার্টের রোগে আক্রান্ত, অনেকে কিডনি রোগে আক্রান্ত, অনেকে টাকার অভাবে চিকিৎসা করতে পারতেছেন না। সমিতির ফান্ড কিন্তু লিমিটেড, আমাদের সমিতিও সাহায্য করে, কিন্তু সেটারও টাকার পরিমাণ কম। যেহেতু উনি বার কাউন্সিলে সম্মানিত রিলিফ কমিটির চেয়ারম্যান, উনি আমাদের পর্যাপ্ত সহযোগিতা করবেন, সাহায্য করবেন, এই আশা, প্রত্যাশা এবং দাবিদার কাছে আর একটা কথা বলবো। বার কাউন্সিল, হ্যাঁ আবার বলবো, সকল ক্ষেত্রে উত্তরবঙ্গের এই জেলা হচ্ছে অবহেলিত। প্রশাসনিক, আইনগত সুযোগ, সরকারি সুযোগ সুবিধা, বার কাউন্সিলের সুযোগ সুবিধা, সব জায়গাতেই আমরা কিন্তু অবহেলিত। আপনাদের অনেকেরই মনে আছে দিনাজপুর জেলা আইনজীবী সমিতিতে অন্ততপক্ষে 25-30 জন কিন্তু আইনজীবী আছে যাদের লেন্থ অফ প্র্যাকটিস 50 ইয়ার্স আপ। আমি অনুরোধ করব আজকের প্রধান অতিথিকে দয়া করে একটু নোট নেবেন। বার কাউন্সিলের একটা কমিশন আছে, সেটা হলো
50 ইয়ার্সের পরে যারা বলেন ফান্ডের টাকা যাদের লেন্থ অফ প্র্যাকটিস 50 ইয়ার্স হয়ে গেছে তারা দেবেন না। আমাদের সমিতি থেকে বারবার চিঠি দেওয়া হয়েছে, আমি সাধারণ সম্পাদক ছিলাম, চিঠি দেওয়া হয়েছে, আমি সভাপতি ছিলাম, চিঠি দেওয়া হয়েছে, সুনির্দিষ্ট কোনো ব্যাখ্যা নাই। এখনো যার লেন্থ অফ প্র্যাকটিস 60, 62, 65 তাকেও বেনাপোলের ফান্ডের চাঁদা দিতে হচ্ছে। এই যে বিষয়টা, অর্থাৎ বার কাউন্সিল ভিজিটে থাকার পরেও বারবার বার কাউন্সিল থেকে নোটিশ আসতেছে যে 50 ইয়ার্স এক্সিডিং লয়ারদেরকে বেনাপোলের ফান্ডের চাঁদা দিতে হবে, না হলে এটা অনিয়মিত হবে। আমি সমিতির একজন বর্তমানে সাধারণ সদস্য হিসেবে আপনাকে অনুরোধ করব, এইটা আমাদেরকে বার কাউন্সিল থেকে একটা সঠিক বিষয়টা জানাবেন যে যাদের লেন্থ অফ প্র্যাকটিস 60 ইয়ার্স এক্সিডিং, 65 ইয়ার্স এক্সিডিং, তারা কি মৃত্যুর দিন পর্যন্তই দিয়ে যাবেন? সর্বশেষে ওনারা বগুড়া থেকে এসেছেন আমাদের মাঝে, আমরা আনন্দ বোধ করছি। আমরা ওনার কাছে আমি কৃতজ্ঞ যে শত ব্যস্ততার মধ্যে দিয়ে উনি আমাদেরকে স্মরণ করেছেন। সংগতভাবে আমরা আমাদের দাবি ও অভিযোগ বৈষম্য সবকিছু তার কাছে তুলে ধরলাম। আগামীতে ডাকলেই যেন আমরা তাকে পাই সেই আশা এবং প্রত্যাশা রেখে আজকের এই সবাইকে ধন্যবাদ দিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। বিসমিল্লাহিররহমানিররহিম। চট্টগ্রাম গণতন্ত্র সভা সম্মানিত সভাপতি, দিনাজপুর বারের সম্মানিত সভাপতি, সাধারণ সম্পাদক, উপস্থিত আমাদের প্রিয় প্রধান অতিথি জনাব সবুজ ভাই, উনি দিনাজপুরে এসেছিলেন নির্বাচনের ব্যাপারে। আমরা তার নির্বাচন করেছি, ঘনিষ্ঠভাবে উদ্ভাবনা করেছি, সেই সূত্রে উনি আমাদের কাছে ঘনিষ্ঠ। উনি স্মরণ করেছেন আমাদেরকে, উনি এসেছেন, আমরা আনন্দিত। তার সাথে এখানে বিশেষ অতিথি একজন আমাদের আমার স্নাতক আলী আজগার অ্যাডভোকেট, বর্তমানে বগুড়ার প্রেমী, আপনার অত্যন্ত ঘনিষ্ঠ। তার বাবা এখানে পুলিশ অফিসার ছিলেন, সেই সুবাদে সে এখানে কলেজে লেখাপড়া করত। সে ছাত্রদের ওষুধ বেশি করে তথ্য করে পাওয়া যায়, এটা আমরা জানলাম। শূন্য ভাই যখন আসলেন, শূন্য ভাই আমাদেরকে জানিয়ে দিলেন যে হ্যাঁ টাকা পাওয়া যায়, এবং উনি ওনার নামে উনি অনেক সাহায্য দিয়েছে, ব্যবস্থা করেছে। এদিক থেকে বর্তমান আমাদের চুপ হয়ে গেছেন, আমরা ওনাকে আপন দেওয়া মনে করি। তো উনি সেদিকে দেখবেন তাতে আমাদের অসুস্থ ঘটনা সময় মতো পর্যাপ্ত পরিমাণে টাকা পান, আপনি দেখবেন। আর একটা বিষয়, অনেকদিন থেকে শুনি যে বাংলাদেশ বার কাউন্সিল একজন মহিলা মারা গেলে যে টাকাটা এখন দেন, সেই টাকাটা বাড়ানোর কথা, সেই টাকাটা বাড়ানোর কথা, কিন্তু যে পরিমাণ বাড়ানো উচিত কিন্তু সেই বাড়ানোর টাকা আমরা কিন্তু যারা ভাড়া যাচ্ছে তারা পান না, তাদের বডিটা পাচ্ছেন না। আর একটা প্রস্তাব রাখবো, সেটা আপনার অধীনে হয়, তারপরেও আপনি যেহেতু সম্মানিত সদস্য, আমাদের দিনাজপুরে অন্যান্য মানে আপনি কিনা জানি না, আমাদের দিনাজপুরে একজন মহিলা মারা গেলে তাৎক্ষণিকভাবে 25,000 টাকা, 30,000 টাকা দেওয়া হয় তাৎক্ষণিকভাবে। এই এককালে দেখুন রিলিফ বা অন্যান্য কিছু তার ভ্যালুভেটের টাকা থেকে সেটা এককালীন এটা তাৎক্ষণিকভাবে তার ফ্যামিলি কি অবস্থা আছে নাই এই আর্থিক সাহায্য করা হয়। একইভাবে বাংলাদেশ বার কাউন্সিল যদি
যখন একটা লোকের মারা গেল উনি যেটা টাকা পাবেন ওখানে টাকা পাবেন এটা তো পেতে অনেক সময় লাগে। একইভাবে যদি তাৎক্ষণিক একটা মানে আপনার আর্থিক সাহায্য আপনার আমাকে দেন তাহলে আমার মনে হয় একটা খুবই উপকার হবে, তাহলে ওই ফ্যামিলিটা অনেক উপকৃত হবে। এই বলে আপনাদের সকলকে বেশি আপনারা এসেছেন, আমি আন্তরিকভাবে আপনাদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি। আমরা কৃতজ্ঞ থাকবো যে আপনারা আমাদেরকে স্মরণ করেছেন, আমরা আপনাদেরকে স্মরণ করবো। আপনাদের সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আদাব। ধন্যবাদ আব্দুল হালিম ভাইকে। আজকে আমাদের মাঝে প্রধান অতিথি ছাড়া বিশেষ অতিথি উনি আমাদের এই দিনাজপুরের মাটি মানুষের সঙ্গে মিশেছিলেন। অত্যন্ত হাস্যোজ্জ্বল মানুষ, জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের বগুড়া শাখার সভাপতি, বর্তমান পাবলিক প্রসিকিউটর এবং আমাদের অত্যন্ত প্রিয় মানুষ অ্যাডভোকেট, বাংলাদেশ বার কাউন্সিলের সম্মানিত অ্যাডভোকেট মোহাম্মদ শফিকুল ইসলাম, তার সঙ্গে দিনাজপুর আইনজীবী সমিতির যুব আইনজীবীদের আজকের এই আয়োজনে আমার বন্ধু ও সভাপতি শহীদুল হক, আমার সাধারণ সম্পাদক দিনাজপুর আইনজীবী সমিতির আইবুল্লাহ ভাই সহ সম্মানিত বিজ্ঞ আইনজীবী ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। হিন্দু ভাই আসলে ইতিমধ্যে আমার পরিচয় অনেকেই দিয়েছেন। বস্তুত আমি অর্থাৎ বাবা মার জন্মসূত্রে হচ্ছে বগুড়া বাড়ি, কিন্তু দিনাজপুরই হচ্ছে আমার বাড়ি। কারণ বাবার চাকরির সুবাদে আমি এই দিনাজপুরে 14 বছর মানুষ। আমরা একই সঙ্গে অনেকে আজকে আমরা এখানে দিনাজপুর জেলায় ছিলাম, স্বাধীনতা পরবর্তী থেকে দিনাজপুর গভর্নমেন্ট কলেজে আমরা ছিলাম, রাজনৈতিক সংগঠনের সাথে জড়িত ছিলাম, ক্রীড়াঙ্গনের সাথে জড়িত ছিলাম, বিভিন্ন সামাজিক অনুষ্ঠানের সাথে জড়িত ছিলাম। যার কারণে অসংখ্য আমার বন্ধু এই দিনাজপুর এবং আইনজীবী সমিতির মধ্যে রয়েছে। আমি সবার কাছে কৃতজ্ঞতা জানাই। এবং আরেকটা যে বিষয় একটু কথা বলে নেই, সেটা হচ্ছে যে আমি কিন্তু ইনরোলমেন্ট 1986 সালে আমার সিনিয়র হচ্ছে বিশিষ্ট আইনজীবী, এখন সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট ইসাক সাহেব। আমি ভাই চলে গেলেন ইসাক সাহেবের আগে 1986 সালে ইসাক সাহেবের আমি জুনিয়র হিসেবে আমার ইনরোলমেন্ট এখানে আমি 1 বছর প্র্যাকটিস করেছি। পরবর্তীতে আমার বাবার বদলি জড়িত কারণে বগুড়ায় চলে যায়, পরবর্তীতে হাইকোর্টে প্র্যাকটিস করি এবং বগুড়া হাইকোর্ট একই। তো যাই হোক, আমি আজকে বিদেশে আসলে আমাকে দিনাজপুর যখনই কোন কিছু হয়, দিনাজপুরে আমাদের ভাইরা যখনই কেউ আমাকে এখানে স্মরণ করে অথবা দিনাজপুর থেকে যে কেউ আসুক, আমি সঙ্গে সঙ্গে যত কিছুই থাকুক না কেন আমি ছুটে আসি। এটা সম্ভবত আপনি জানেন না। দিনাজপুরের যে সমস্যাটা আজকে আপনারা বলেছেন যে টুকু ভাই আপনি বগুড়া বার সমিতির উনি নির্বাচিত সাধারণ সম্পাদক ছিলেন, সভাপতি ছিলেন। এখন উনি অবশ্য বাংলাদেশ বার কাউন্সিলের সদস্যই না, উনি আপনি রিলিফ কমিটির চেয়ারম্যান। অনেকে হয়তো যে কথা আসছে শুধু রিলিফ কমিটির চেয়ারম্যান না, উনি তার সঙ্গে আরো 2টা কমিটি, গুরুত্বপূর্ণ যে 2টা কমিটি, সেটা হচ্ছে হাউস কমিটি অর্থাৎ রেস্ট হাউসের যে বিষয়টা, সেই কমিটিরও উনি সদস্য এবং ল রিফর্ম কমিটিরও উনি সদস্য। তাহলে দেখা যাচ্ছে কি যে আমরা একটা সৌভাগ্যবান আমরা মানুষকে পেয়েছি টুকু ভাই, যে দুই সমস্যা আপনাদের যে সমস্যাটা, আমি প্রথম হচ্ছে আইনজীবী, তারপরে হচ্ছে আদালত পরিচয়, যে আপনাদের যে সমস্যাগুলো যে দাবিগুলো এটা অস্বীকার করার কোনো উপায় নেই। এবং আজকে আমরা যতই বলি না কেন বৈষম্য বিরোধী যে বিষয়টা আন্দোলন হয়েছে, আমরা বলি যে নতুনভাবে আমরা স্বাধীন হয়েছি, তারপরে কিন্তু এটা অস্বীকার করার উপায় নেই। এই যে দেখেন আজকে উপদেষ্টা পরিষদ হয়েছে, উত্তরবঙ্গের কিন্তু কেউ নেই। উত্তরবঙ্গে সবসময় হচ্ছে অবৈধ, এটা অস্বীকার করার কোনো উপায় নেই। এর জন্য বিভিন্ন দাবি দাওয়া পেশ করা হয়েছে যে 1-2 নতুন উপদেষ্টা আমাদের নেওয়া। তো যাই হোক, কিন্তু আমাদের কোনো সোচ্চার হলো না। এখন
বিষয়টা হচ্ছে যে বার কাউন্সিলে যারা সদস্য হন, যে অভিযোগগুলো আছে, আমি বলছি বিভিন্ন এরা বলছেন, মোস্তাক বলেছে, শাখাওয়াত বলছে, আনিসা বলছে, যে বিষয়গুলো এটা তো অস্বীকার করার উপায় নেই। আমাদের এখানে যারা সিনিয়র আছেন তারা সবাই জানেন যে বিষয়গুলো যে বার কাউন্সিল ইলেকশন যখন আসে, এই ইলেকশনের সময় নাকি বেসিক্যালি সবাই আসলে সুন্দর সুন্দর কথা বলে, আইনজীবীদের এই করবেন, সেই করবেন, সমিতির জন্য এই করবেন, তাদের বেতন ফান্ড বাড়াবেন, তারপরে আপনার আমাদের যে রেস্ট হাউস, সেই রেস্ট হাউসে ইয়ে করবেন, ইভেন বেতন ফান্ডের স্ল্যাব বাড়াবেন, অনেক সুবিধার কথা বলা হয়। তার এই যে বার কাউন্সিলের সারা বাংলাদেশের 7টা যে জেলা আছে, এই পদের আমি মেম্বার, একটা গুরুত্বপূর্ণ বিষয় বার কাউন্সিলের মেম্বার। পক্ষান্তরে কিন্তু দেখা যায় যে যারা গ্রুপ হয়, টুকু ভাইরা যে আছেন, তাদের কিন্তু একটা জবাবদিহিতা থেকে যায়। তারা কিছু সংখ্যক ডিস্ট্রিক্ট নিয়ে যেহেতু তারা কনসিড করেন, তাদের একটা জবাবদিহিতা থাকে। তারা সব আছে যায়। চুন্নু ভাইয়ের কথা বললেন, আমারও খুব খেয়াল করে, আমি আজকে শ্রোতাভাবে স্মরণ করি এবং আমরা তাকে ব্যস্ত অনুসরণ করব যে উনি সব জায়গায়, শুধু দিনাজপুর না, উনি যখন ছিলেন, আমি তখন দিনাজপুরের প্রোগ্রাম সেক্রেটারি ছিলাম তখন দীর্ঘদিন। তা আমি দেখেছি যে চুন্নু ভাই হুট করে আপনার বিকালে হাজির, আমি একদিন কোর্টে গেছি, কোর্ট থেকে পাঠিয়ে গেছি, যাই চুন্নু ভাই টেলিফোন করছেন, আপনারা এখন কোথায়? আমি বলছি ভাই আমি কোর্ট থেকে কেমন বাড়ি আসলাম, ভাই আমি তো রংপুর থেকে চলে আসছি। আমি বললাম ভাই কিসের জন্য আপনারা আগে বিকালবেলা? বলছেন না আপনাদের খোঁজ খবর নিলাই দিতে আসলাম, কাউকে এখন কি আসছে কোর্টে সবাই? তো বলছেন না কিছু কিছু এককে দেখতেছি, আপনি আসেন তাহলে হয়তো জড়া হবে, আর ওই আজকে আসে সবাইকে নিয়ে এই যে এটা আপনাদেরকে আল্লাহ তাকে ব্যস্ত করে, কিন্তু একটা কথা আমি বলে যাই, এখানে ইয়ার কিছু না, আমি কিন্তু দীর্ঘদিন ফরমেট নির্বাচিত প্রেসিডেন্ট সেক্রেটারি ছিলাম বিভিন্ন সময় বাংলাদেশে। তো যে জিনিসটা টুকু ভাই সম্পর্কে এখানে এইটুকু বলবো, টুকু ভাই কিন্তু মাটি মানুষের, কিন্তু উনি হচ্ছে নেতা, উনি রাজনৈতিক নেতা শুধু না, উনি আইনজীবীদের শুধু নেতা না, উনি সর্বস্তরের প্রতিটা মানুষের সঙ্গে মিশে তাদের সাথে কথা বলেন। হ্যাঁ, যে এখন কথা হচ্ছে কি, আমরা বাস্তবতা, আমরা নিজেদের ক্ষমতা যদি না, আমি বলতাম যে আমি সেবা করতে চাই, কিন্তু সেবা যে করবো তার জন্য কি দরকার? টাকা দরকার, ক্ষমতা দরকার, এই দুটো হচ্ছে প্রধান দরকার। এই দুটো যদি না থাকে আমি কিছুই করতে পারবো না। বুদ্ধি তো লাগবে, ইচ্ছা লাগবে। এটা কিন্তু আপনার টুকু ভাই যখন পাইছে, ইনশাআল্লাহ হয়তো খুব বেশি আবার নতুন হয়তো আপনার নির্বাচন হবে। আমরা এর আগে এসেছি আপনাদের এখানে 12 বছর নির্বাচনের সঙ্গে টুকু ভাইয়ের সঙ্গে 2 বার আমরা তিনবার ভাই ছিল, আমিন ভাই ছিল, তৈরি ভাই ছিল, সবাই ছিল, আনিস ভাই ছিল, সবাই ছিল, সবাই আপনারা সহযোগিতা করছেন এবং আমি কৃতজ্ঞ যে আসলে দিনাজপুরের আইনজীবীরা টুকু ভাইকে যেভাবে সম্মানিত করেছে কোর্টে, এটা আমরা অবশ্যই। আমার বিশ্বাস যে টুকু ভাই যে দায়িত্বটা আছে, আপনি আজকেও নিয়ে আসতে আলাপ করছিলেন, উনি ব্যস্ত হয়ে পড়ছে বিভিন্ন কাজে, আমিও বিশেষ কতটা বিভিন্ন পদের কারণে আমরা বিভিন্ন জায়গায় যেতে হচ্ছে, ব্যস্ত হচ্ছে, কিন্তু টুকু ভাইকে জিজ্ঞাসা করছি আস্তে আস্তে যে টুকু ভাই রেস্ট হাউসটার কি অবস্থা হলো এখন? আমি যে টুকু ভাই বললো যে না, রেস্ট হাউসের আমি প্রথম মিটিংয়ে বলেছি যে এটা সবারই অসুবিধা, আপনাদের যেমন অসুবিধা হয় দিনাজপুর, সাউথা, পঞ্চগড়, বগুড়ার মানুষ, তারা কিন্তু আপনি চায় যে রেস্ট হাউসে আপনি তাদের আমাদের যে অ্যাকোমোডেশন সেটা উন্নত একটা অ্যাকোমোডেশন, একই জায়গায় আমরা থাকি, সিকিউরিটি খাওয়া দাওয়া থাকা, আমাদের পেশা হাই করে সিকিউরিটি যে কাজগুলা এবং অন্যান্য যে কাজগুলা, এবং ইভেন আমাদের যে পোষ্যটা, আমাদের দেশের বন্ধের ভিতর স্ত্রীরা যায়, ছেলে মেয়েদের যায়, এখন কিন্তু আপনার সেই ব্যবস্থাটা আছে, 3-4 সিটও আছে। আপনারা যারা এই মধ্যে গেছেন তারা দেখছেন যে সিটগুলো আছে, কিন্তু এগুলো চালু হচ্ছে না, অর্থাৎ পিডব্লিউডি এখন হস্তান্তর করেনি বাংলাদেশ বার কাউন্সিল। ইতিমধ্যে আলোচনা হয়েছে, যারা নতুনভাবে বাংলাদেশ বার কাউন্সিলে দেওয়া হয়েছে তারা ইনশাআল্লাহ চালু করবে এবং বেডের ফান্ড নিয়ে করবে। আর আপনারা আসলে আমরা যদি না চাই, কেউ কিছু দেবে না, আমাদেরকে চাইতে হবে, চাইতে না পারলে দেবে না। ওই যে দোয়াতে পরিষ্কার করি কে বলেন, পটুয়াখালী বলেন, ওরা কিন্তু চাইতে যায়, এটা অস্বীকার করার উপায় নেই। আমাদেরকে চাইতে হবে, সেই চাওয়ার মধ্যে আপনার সবসময় আমাদের একটা চাপে রাখবে। আমরা চাবো ছাড়া আমরা একই ব্যাপার, আপনাদের সাথে আমরা একই আমরা উত্তরবঙ্গের লোক, আর আমরা অবহেলিত বৈষম্য শিকার হতে চাই না। পরিষ্কার কথা, আমাদের যে অধিকার বাংলাদেশ বার কাউন্সিলে ওরা যে কন্ট্রিবিউট করে, আমরা সেম কন্ট্রিবিউট করি। আপনি আজকে দেখেন শুধু একটু হিসাবে দেখেন, আপনাদের বারবার দিনাজপুর বার যেমন আপনার বেলুন ফার্মের একটা কথা আসছে যে বারে আপনার সঙ্গে সঙ্গে রাত করে 30 সালে থেকে একটা বগুড়া বারো দেয়, বিভিন্ন বারো কিন্তু দেয় ছোট ছোট। ইভেন আমি দেখলাম
যে বিভিন্ন বারে আমাকে অসুবিধা হয়েছে দেখছি ছোট ছোট বাচ্চাদের কিন্তু দেয় এবং আপনি বেলুন ফান্ডের যে স্ল্যাবটা আমরা যেটা কন্ট্রিবিউট করি তার সঙ্গে যে আপনার বার থেকে যেটা দেয় সেই অ্যামাউন্টটা কিন্তু অনেক বেশি। পক্ষান্তরে আপনি দেখেন বাংলাদেশ বার কাউন্সিল থেকে বাংলাদেশ বার কাউন্সিল কিন্তু আমরা যেটা দিচ্ছি সেই তুলনায় কিন্তু তারা দেয় না। এর কারণ একটাই আছে, এদের যে অফিস স্টাফ আছে ওই যে কথা বললাম এটা কিছু না পর্যাপ্ত না। যারা এই যে সিনিয়র লয়ার যারা এই যে জেনারেল সিনিয়র হওয়ার পর যারা ওখানে দশায় বিশিষ্ট থাকেন তারা হয় কি সব ভালো ভালো লয়ার তারা সুপ্রিম কোর্টের প্র্যাকটিসটা নিয়ে এত বেশি ব্যস্ত থাকে যে বাংলাদেশ বার কাউন্সিলের কর্মচারীরা সচিবরা তারা যে আপনার কি কাজ করতেছে কোথায় কি খাতা করতেছে কে কি করতেছে দেখার মতো তাদের সময় নেই, জব দিতে নেই। এই জন্যই একটা জব দিতে থাকতে এবং আমাদের বিশ্বাস যে ইনশাল্লাহ টুকু ভাইরা যে টিমটা আসছে এই টিমটা জয়নাল আবেদিন সাহেব আমরা সবাই চিনি তাকে অত্যন্ত ভালো সৎ মানুষ এবং ব্যস্ত সকল সব একই সঙ্গে আমরা ব্যস্ত অত্যন্ত ডাইনামিক তারা রয়েছে। আমার বিশ্বাস যে ইনশাল্লাহ আমাদের দীর্ঘদিনে যে চাহিদা সেই চাহিদা ইনশাল্লাহ পূরণ করতে পারবে এই আশা। এবং আপনারা আজকে আমি এখানে আসতে পারছি, আপনারা এখানে আমন্ত্রণ জানাইছেন ভাই তৈরি ভাই যারা বলছে যে আপনি ভাই আসেন, হ্যাঁ আমি আপনাদের কাছে আপনাদের কাছে কৃতজ্ঞ, আমার জন্য দোয়া করবেন, আপনাদের জন্য দোয়া করি এবং একই সঙ্গে আপনাদেরকে আমন্ত্রণ জানাই যে যখনই আপনি বগুড়ায় যাবেন বা ঢাকায় যাবেন আমাকে একটা লিঙ্ক করবেন, খুশি হবো। আমরা অত্যন্ত আমন্ত্রণ থাকলো বগুড়ায় সবার জন্য। আসসালামু আলাইকুম, আপনারা সুস্থ থাকুন, আপনাদের ভবিষ্যৎ উজ্জ্বল হোক এই কামনা আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে মঞ্চে উপস্থিত আমাদের প্রধান অতিথি আমাদের বগুড়া কৃতি সন্তান এবং বগুড়া সমিতির সংগ্রামী নেতা বিভিন্ন পদে পদান্বিত এবং আমাদের বার কাউন্সিলের ফাইন্যান্স কমিটির রিলিফ কমিটির সদস্য, হাজ কমিটির সদস্য, রিলিফ কমিটির চেয়ারম্যান, মঞ্চের ভূমিষ্ঠ আপনারা প্রথমেই জানতে পেরেছেন যে আমাদের প্রিয় বন্ধু এবং মঞ্চে আছেন সাবেক জেলা বর্তমান জিপি শাহবাজ হোসেন, সাবেক পিপি সাইদ ভাই এবং সিনিয়র অ্যাডভোকেট আজিজ মন্ডল এবং বর্তমান পিপি সাবেক প্রেসিডেন্ট সেক্রেটারি এবং দিনাজপুর জেলা আইনজীবী সমিতির যারা ধারক এবং বাহক ঐতিহ্যকে রক্ষা করেছেন, আমার প্রিয় জুনিয়র বন্ধুগণ সবাইকে আমি আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। সর্বপ্রথম আজকের যে প্রধান অতিথি যার বক্তব্য শোনার জন্য আমরা সবাই বসে আছি, আমার সাধারণ সম্পাদক বেশ কয়েকদিন আগে আমাকে বলল যে আমার আজকের যে প্রধান অতিথি উনি সকলে জ্ঞাপন করেছেন দিনাজপুরে আইনজীবী সমিতি আসবেন। আমি প্রথমে বলেছি ওয়েলকাম জানাও, ওনাকে দাওয়াত দাও, উনি যেন আমাদের মাঝে উপস্থিত হয়ে আমাদেরকে জনসম্মুখীন করেন। সেই কারণে আপনারা আমাদের সকলেই বক্তব্য রেখেছেন, মনের কথা বলেছেন, দুঃখের কথা বলেছেন, আপনারা সাজেশন দিয়েছেন। আমি আপনাদের প্রতিটা কথার সাথে একমত পোষণ করে দিনাজপুর আইনজীবী সমিতির সকল সদস্যের মঙ্গল কামনা করব বলে আজকের এই মঞ্চে দাঁড়িয়েছি। আমি প্রথমে একটা কথা বলি যে আপনারা জানেন যে আপনারা দুঃখের কথা বলছেন যে ৫,০০০ টাকা ৩০,০০০ টাকা, এটা সত্য কথা, এটা জানি না। আমরা আমাদের অবহেলিত মানুষ
যে আপনারা দেখবেন যে আমরা বৈষম্যের কথা বলি, এটা আমার বলাটা ঠিক হবে না জানি না। আপনারা দেখবেন যে গোটা উত্তরবঙ্গে কোনো উপদেষ্টা আমাদের নাই, এই অবস্থাও নাই। আপনারা দেখবেন আমাদের বার কাউন্সিলে কোনোদিন আমাদের চেয়ারম্যান নাই, যে আমাদের দুঃখের কথা মনের কথা কে বলবে আমরা জানি না। যারা নেতৃবৃন্দ আছেন তারা চেষ্টা করবেন, দেখবেন কি ঘটনা ঘটে সেটা আপনারা ভালো বুঝতে পারবেন। এটা তো সত্য কথা যে ভোটের সময় আসলেই বলে যে আমরা এই করবো ও করবো, এটা দেবো ওটা দেবো। ওনারা কিন্তু কিছুই করে না, জাস্ট একটা কমিটি ফর্ম হয়, আমাদের কথা কে বা কারা শুনে আমরা কিন্তু বুঝতে পারি। হ্যাঁ, এখানে আমার লার্নার ফ্রেন্ড আমার সিনিয়র ভাই বলছেন, বইয়ের কথা বলছেন। আসলে একটা বার কাউন্সিল প্রতিটা বইয়ের যে সুবিধাটা প্রথম সুবিধাটা দিতে হবে বই। কোনদিন জিজ্ঞাসা করা যাবে দিনাজপুর আইনজীবী সমিতিতে বা একটা চিঠি দিয়েও জিজ্ঞাসা করা না যে দিনাজপুর আইনজীবী সমিতিতে কি কি ধরনের বই আছে, কি কি ধরনের আপনাদের চাহিদা আছে, সেটা কোনোদিন আমরা পাই না। আমি 6 বছর এখানে প্রেসিডেন্ট সেক্রেটারি থাকলাম, একটি মিটিং পেয়েছি। আমি মনে করি আমার এই প্রধানমন্ত্রীকে আমি কষ্ট দিব না। আমি জানি ওনার সম্বন্ধে জানি, উনি একজন ডাইনামিক লোক, বিশেষ করে বিশিষ্ট জায়গার লোক। আমার বিশ্বাস উনি যখন আমাদের দিনাজপুরে দাওয়াত না দিয়েও আসছেন, আমি মনে করি উনি আমাদের অবশ্যই শুধু দিনাজপুর নয়, ঠাকুরগাঁ নয়, পঞ্চগড় নয়, রংপুর নয়, সারা বাংলাদেশের জন্য কাজ করবে এইটুকু আমি আশা করি। আমি প্রিয় প্রধানমন্ত্রীকে একটা কথা বলবো যে আমার সাধারণ সম্পাদক আমাদের কয়েকদিন আগে আমাকে বলেছেন যে আমাদের কয়েকটা রিলিফ ফান্ডের চেক আসছে, সর্বোচ্চ চেক কত 30, সর্বোচ্চ হলো 20,000। এটা আমরা বলতে চাচ্ছিলাম। আমি অনুরোধ করবো, আমি ধন্যবাদ জানাবো, উনি বলেছেন আমার সাধারণ সম্পাদককে আপনি ওই চেক স্টপ করেন, আপনি নতুন করে পাঠান, আমি টাকা দেওয়ার ব্যবস্থা করবো। আমি আজকে দিনাজপুর আইনজীবী সমিতির পক্ষ থেকে তাকে ওনাকে আন্তরিক ধন্যবাদ জানাই। উনি এই কাজটা করেন। আরেকটা জিনিস হলো, আমি আজকের এই অনুষ্ঠানের প্রধানমন্ত্রীকে বলবো উনি মস্ত পাওয়ার এবং যে কমিটি রয়েছে সেই কমিটির সকল সদস্যের সাথে তার একটা সুসম্পর্ক আছে। আমরা একটা বড় বিপদে আছি। আমি দয়া করে, যদিও আপনার কাজ হবে জানি না, আমার কাজটা আপনার কিনা জানি না, তবে আমি দয়া করে ওই মিটিংয়ে আপনি একটা নোট দিবেন, আমরা একটা বিপদে আছি। সেই বিপদটা হলো কোন কোন সময়ের আগে স্পিকারে যে টাকা বারবার আমাদেরকে চিঠি দিয়ে বিব্রত করে 3,40,000 টাকা আমাদের কাছে পাবে, আমরা হদিস খুঁজে পাই না। আমরা বারবার চিঠি দিয়েছি যে এই বিষয়টা আপনারা আমাদের সমাধানের জন্য চেষ্টা করবেন বা অব্যাহতি দিবেন। আমি আমার এই প্রধানমন্ত্রী থেকে আজকে ওই বিষয়টা 3,40,000 আমাদের কাছে দাবি রাখে, এখনো দাবি রাখে। এটা আপনি দেখে আপনাদের অব্যাহতি দেওয়ার চেষ্টা করবেন। সালের বকেয়া বলে না, এটা কোন সালের বকেয়া সেটাও আমাদের এটা আপনার কাছে আমাদের বিশেষভাবে অনুরোধ থাকবে। আর আমরা মনে করি যে আমরা একটা সমঝোতার ভিত্তিতে আমরা যদি কাজ করি, সম্মান দিয়ে যদি কোনো কাজ করি, সেই কাজ থেকে আমাদের প্রতিষ্ঠিত হবে, এটা আমি বিশ্বাস করি। আমি আবারও বক্তব্য বাড়াবো না। আমার এই আজকের প্রধানমন্ত্রী বক্তব্য রাখবেন। প্রধানমন্ত্রীকে দিনাজপুর জেলার সকল সদস্যের পক্ষ থেকে আবারও ধন্যবাদ জানাচ্ছি। আর প্রাণের টানে, বন্ধুত্বর টানে আমার এই বন্ধু
আজকাল এখানে আসেন, তারপরেও আমরা আন্তরিক ধন্যবাদ জানাই। আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। ডিসেম্বর আমি ক্ষমতা পেয়েছি, ৩০ ডিসেম্বর আমরা ভোট দিয়েছি, মাত্র 2 মাস হচ্ছে। তার ভিতরে আপনাদের কাছে আমি আসছি। কেন আসছি? আজকে যে পর্যায়ে আপনারা আমার গুণগান গাইছেন, এটা কিন্তু আপনাদের ভোটই আমি পেয়েছি। আমি নৈতিক দায়িত্ব মনে করি, যেহেতু আপনাদের ভোটে আমি আজকে এই পর্যায়ে আছি, আমার দল আমি গর্বিত মনে করি। যে গর্বিত কারা করেছেন? আপনারা করেছেন। এই জন্য আপনাদের কাছে আসা এবং আপনাদের কথা শোনা, আপনাদের কিছু কাজ করা আমি মনে করি আমার নৈতিক দায়িত্ব এবং কর্তব্য। আমি জিয়াউর রহমানের সাথে একটা উক্তিতে আপনার কথা বলা শুরু করছি। ইউনিভার্সিটি পড়তে জিয়াউর রহমান একটা মিটিং করলেন, ইউনিভার্সিটি ঢুকতে দিল না, আমরা সিনিয়র নেতৃবৃন্দের জানতেন, ভার্সিটিতে ঢুকতে দিলেন না। উনি যখন ডিগ্রি কলেজে যায় উনি একটা মিটিং করলেন। সেই মিটিং এর দায়িত্ব মোটামুটি আপনাদের দায়িত্ব ছিল আমাদের কিছু ইয়ং ছেলেদের। তখন তো আমি কেবল 20-25 বছরের ছেলে, আজকে 70 বছর বয়স। আমি ডিস্ট্রিবিউশন করেছি তবারও মাথা, আমার বাবুজির মাথার থেকে তবার ডালাটা করে উনি মঞ্চে উঠে উনি দাঁড়ালেন এবং আমার ডাকলেন, এই ছেলে শোনো, তুমি এই ডিস্ট্রিবিউশন দায়িত্বে ছিলেন। হাসা শোনো, যে দায়িত্ব নিবে যথাযথ পালন করবে, দায়িত্ব পালন করতে পারবে না, দায়িত্ব দেবে না। আমি কিন্তু ওই কথাটা স্মরণে স্বপ্নে দিনে রাতে যখন মানে মোটামুটি মানে সালে যখন আমি জায়গা থাকি জাগরিত থাকি তখন বলতে এই কথাটা আমি চিনতে পারি। তাতে আমার লাভ হয়েছে কি, প্রত্যেকটা ক্ষেত্রে আমি সফলতা অর্জন করতে পেরেছি। বিশেষ করে আমি পারিবারিক ক্ষেত্রে যদি বলি, আমি একটা কৃষকের সন্তান ছিলাম। হয়তো আমি পেট ভরে ভাত খেতে চাই, আমি যদি পেট ভরে ভাত খেতাম হয়তো আমার কাছে পট করে ফেলা উঠত। আমি একটা নিরেট গ্রামে জন্মগ্রহণ করেছি, সেখান থেকে আমি এমএলএ পাস করা একটা দুর্লভ ব্যাপার। আমি এমএলএ পাস করেছি, উকিল হয়েছি এবং 1 নম্বর উকিল হয়েছি। বিপদের মধ্যে মোটামুটি আমি আমার দায়িত্ব কর্তব্য সম্পর্কে সচেতন ছিলেন জন্য আমার 4টে মেয়ে ডাক্তার এবং সবগুলো হচ্ছে এসজিপিএসসি বা সিএর ডাক্তার। এটা হচ্ছে সবচেয়ে বড়। আমি যেখানে গিয়েছি আমি দায়িত্ব অবহেলা কোনোদিনও করিনি। এটা আপনাদের ভোটিতে আমার একটা বিরাট দায়িত্ব দিয়েছেন, এটা কোনোদিন আমি অবহেলা করবো না। আপনারা আমার ডাকেননি, আমি কিন্তু আপনাদের মাঝে আসছি। কেন আসছি? আমার বিবেকের তাড়না। আপনারা ভোটটা দিয়েছেন কিছু আশায়, কিছু পাওয়া, কিছু কথা বলা, কি আর আমি করতে পারবো, আমাদের সাথে মত বিনিময় করবে, এইটুকু আশা পর্যন্ত আমাদের আমি দিতে পারি। এই জন্য আমি স্বেচ্ছায় আসছি এবং এতই আশা আসবো আপনারা বিরক্ত হয়ে যাবে যে এই লোকটা তো আমাদের পাঁচ ছাড়িচ্ছে না, এটা আপনারা মনে করবেন। আপনারা এখানে চুলু ভাই কথা বলতেন, তখন আমি সেক্রেটারি ছিলাম গৌরবানের, উনি রংপুর বারের সেক্রেটারি, আমি গৌরবানের সেক্রেটারি। উনি বারবার গিয়েছেন, উনি আমার জানা মতো উনি 5 বার গিয়েছেন এবং আমাকে ডাকে বলেছেন, টুকু ভাই সাধারণ উকিলদের যদি কিছু করে মানে এই ধরনের কথা বলেছিল। তো যাই হোক, আমি চেষ্টা করবো আপনাদের জন্য। এখন এই অনেকগুলো কথা এখানে প্রায় 18টা পয়েন্ট আমার কথা বলতে হবে, আমি সেই কথা যাচ্ছি। সর্বপ্রথম আমি যেটা বলবো, আমি সর্বময় ক্ষমতার অধিকারী, আমি রিলিফ দিতে পারবো আপনাদের ইনশাআল্লাহ। এটা কাউকে লাগবে না, এটা কাউকে লাগবে না। আমার কাছে 2.5 কোটি টাকা আছে, 2.5 কোটি টাকা আমার আছে, আমি দিতে পারবো। এটা আমাকে কাউকে বলতে হবে না, কাউকে কথা বলতে হবে না, আমি একাই দিব। এটা দিতে গেলে আমি সর্বোচ্চ দিতে পারবো 50,000 টাকা, সর্বোচ্চ দিতে পারবো 50,000 টাকা। এবার নিম্নে ততবারই দিব। এখন আরো একটা আমাদের ইলেকশন আছে, আমাদের একটা সংবিধান আছে, সেখানে বলা আছে যেটা মরণ ঘাটিতে বৃদ্ধি করতে, যেটা অনেক বলেছে কিডনি, হার্ট, হয়তোবা ক্যান্সার, এই ধরনের মরণ ঘাটিতে আছে, স্ট্রোক করছে,
টিউমার হচ্ছে ইত্যাদি ইত্যাদি, এগুলো মিনিমাম না হলেও আজকে দরখাস্ত করবেন, পার থেকে পাঠিয়ে দেবেন, আমি কালকে টাকা ইনশাল্লাহ দেব। অর্থাৎ দরখাস্ত করবেন পালের মাধ্যমে, কাগজপত্র সরকারের এটা পালের সভাপতি সাহেব জানেন দেবেন, বার কাউন্সিলে যাবেন, তার সাথে আমার বলে দেবেন, বলে আমার দরখাস্ত বার কাউন্সিল, আমি বলতে থেকে তারা পাস করে দেন, টাকা পরে দিতে চলে আসবে আপনাদের কাছে। সুতরাং আপনাদের কোনো বিলম্ব হবে না। আর 2 নম্বর যেটা, যে আপনাদের যে আরো যারা আছে, যারা প্রবীণ অ্যাডভোকেট আছে, অসুস্থ অ্যাডভোকেট আছে, তারা সবাই আপনারা যে কথাটা এখন অনেকেই বলছে রিলিফের কথা কেউ জানতো না। আমি যখন আমার কষ্টটা কোন জায়গা হয়েছে, আমি যখন রিলিফ মিটিংয়ে 25 তারিখে 30 তারিখে মিটিংয়ে বসি চেয়ারম্যান হিসেবে, আমি খালি খুঁজি দেখি তো আমার নর্থ বেঙ্গলের কে আছে, নর্থ বেঙ্গলের খুঁজে পাই নাই, হঠাৎ হঠাৎ দুটিয়া। আর সবগুলো দিতে হচ্ছে আমার ঢাকা, নারায়ণগঞ্জ, গাজীপুর, ঢাকা সদর, কোরবা, আমি 22 লক্ষ টাকা দিয়েছি খেতে হতে, অথচ আমাদের লোক একটাও খুঁজে দেয়। আমি কিন্তু খুঁজতেছিলাম কি আমাদের লোকগুলো হেরে গেল কোথায়, একটা তো নাই। তা আমি আপনাদের সেগুলো বলতে আসছি, ওরা টাকা নিয়ে যাচ্ছে, আপনারা কেন টাকা আমাদের, আমার টাকা আমার টাকা আমার টাকা আপনারা দেবো, আমার টাকা আমরা দেবো, কেন দেবো না? আপনারা দরখাস্ত করুন, আমি টাকা ইনশাআল্লাহ আপনাদের দেব। আর 2 নম্বর যেটা আমি বলবো, এটা হাউস কমিটি, রেস্টুরেন্ট রেস্টুরেন্ট, এটা নিয়ে কিন্তু আমার ঝগড়া হচ্ছে ওদের সঙ্গে, ঢাকা লাগার সঙ্গে। আমি রেস্ট হাউসে যেদিন 30 তারিখে মিটিং আমরা করছিলাম, আমি প্রশ্নবার দিয়েছিলাম সিটি রেন্ট 700-800 টাকা উঠতে আমরা দিতে পারবো না। ওনারা বললাম 30টা 4 হোটেল হচ্ছে, এসি হোটেল হচ্ছে, এটা খালি 30 মানে 700-800 টাকা দেওয়া হয়, 15,000 টাকা 1500 টাকা করা হয়। আমি যখন বললাম আমি 1500 টাকা করলে আমি সরকারের সবটুকু সই করে দেবো, আপনারা পাস করেন। আমি যখন হুমকি দিলাম তখন তারা পাস করে দিল না। তারপরে কি বললাম, বলছে আপনি কি বলেন? হ্যাঁ বলে আমি সরকারের সবটুকু বগুড়ার মানুষ বলছি, আমার লিডারের রিপোর্ট আপনার লিডারের রিপোর্ট, সেখান থেকে কথা বলছি। আমার 700-800 টাকা যদি করে আমি রাজি, তাহলে রাজি নয়। তারপর আপনার মতামত কি? আমি মতামত হচ্ছে হোস্টেলকে আমরা চালাবে, না কে চালাবে? বিভিন্ন কোম্পানি চালাবে বা হোটেল চালাবে, তার থেকে দরপত্র আহ্বান করা হবে, দরপত্র আহ্বান করা হবে। সেই দরপত্র যদি আসা সম্ভবত আমরা রোজার আগেই দরপত্র খুঁজে আমরা মিটিং করবো। মিটিং করে আপনাদের কথা দিচ্ছি, আমাদের সর্বোচ্চ যদি খুব কষাকষি হয়, হাজারের বেশি আমি রাখার চেষ্টা করবো, আপনাদের কথা দিচ্ছি। আর ওরা করে এত উল্লেখে এত কম থাকে, এত করে তাই বলে ভাই শোনেন, আমি বলতে পারো সর্বশ্রেষ্ঠ। সবাই মনে করে আপনার সুবিধাটুকু ভালো সিভিল নয়। আমি যদি 500 টাকা 1000 টাকা ঢুকি চাই, মক্কেল মুখের দিকে চায় থেকে দেখে। আর আপনাদের কাছে কাদুল ভাই, রতুল ভাই, খবর ভাই, আব্দুল্লাহ মামুন ভাই, আপনাদের কাছে যখন আসে 1 লক্ষ টাকা নিম্নে ফি বদলে দিতে দেয় এবং আরো রিকোয়েস্ট করে, টাকাও 1 লক্ষ ফি দিল, রিকোয়েস্ট আপনাদের করে। সুতরাং আপনাকে 1,500-2,000 কোনো ম্যাটার নাই, কিন্তু আমাদের কাছে 500 টাকায় অনেক বড় কিছু। সুতরাং বলি বাবা, আমরা উত্তরবঙ্গের মানুষ, সুতরাং যত কম হয় তত ভালো। আমি যদি আপনারা বলেন আমি আমার দ্বারা ম্যান্ডেট দিয়েছে, আমার দ্বারা ম্যান্ডেট দিয়েছে, তাদের কথা আপনাদের কাছে প্লেস করলাম। আপনারা যদি বেশি করেন তাহলে আপনারা পারবেন বলে আপনারা কোনোদিনের ভোটের জন্য আপনারা যেতে পারবেন না, আমরা প্রতিরোধ করে দেব। যাই হোক, বলছি কি আমরা রেস্টুরেন্ট পাচ্ছি, কবে নাগাদ পাবো স্যার? আমি মনে করি এই রোজার আগে আমরা মিটিং এর সিদ্ধান্ত নেব, রোজার ভিতরে হয়তো আমরা খোলার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তাই খুব তাড়াতাড়ি, যেহেতু আমি 3টে কমিটি আমি সারা দিয়েছি। আমি রিলিফ কমিটি,
রেস্টুরেন্ট কমিটি, গেস্ট হাউস কমিটি আর পেলিভিশন কমিটি। এই তিনটে কমিটি আমি জানি, এই তিনজনে আমাদের সাধারণ আইনজীবীদের ডিমান্ড। এখন রেস্ট হাউস সিটি আমরা পাবো ইনশাআল্লাহ, আর 3 নম্বরে আমরা যাবো পেলিভিশন ফান্ড। আপনাদের দাবি, আমাদের দাবি একটাই দাবি, পেলিভিশন ফান্ড একটু ইনক্রিজ করতে হবে আর যে কোনো কিছু পাইতে হবে। এটা তো আপনার আমাদের সবার দাবি। আর এটা আমি পুরো হয়ে গেছি, আমার কষ্ট করে পয়সা তো তারপরে পেলিভিশন ফান্ডের দিদি দেখবো। আমি মন্তব্য সবাই যোগাযোগ আমার তো দোকান দিতেই নাই, আমি কোথা থেকে টাকা দেবো? এটাও আমি দেখবো পেলিভিশন ফান্ড। আর পেলিভিশন ফান্ডের টাকা বাড়ানোর জন্য আমি প্রপোজাল দিয়েছিলাম, প্রপোজালটা অবশ্য পাস হয়েছে। অর্থাৎ কোর্ট ফিটা, এটা সরকারের কোর্ট ফি, কোর্ট ফিটা আমরাই দিই, আমরা বিক্রি করি, তাই না? আমরা আইনজীবীরা কোর্ট ফি বিক্রি আর কেউ করে না। সেই টাকাটা সরকার, টোটালি টাকাটা সরকার নিয়ে যায়, আমাদের কিচ্ছু দেয় না। আমি প্রপোজালতে একটা রেজুলেশন করেছি, আমাদের 20% কোর্ট ফি টাকা দেওয়া হোক বার কাউন্সিলকে। এবং এই লক্ষ্যে খালি রেজুলেশন করে নয়, এই লক্ষ্যে আমরা 15 জন ল মিনিস্ট্রির কাছে গিয়েছিলাম। আমি যাই আমাদের কাছে, আপনারা হয়তো ছবি দেখেছেন, আমরা গিয়েছিলাম, বললাম বলে স্যার আপনি তো একজন আইনের লোক এবং আইনজীবী, সুতরাং আমাদের করুন অবস্থা আপনারা সবই জানেন। আমরা একটা প্রপোজাল দিয়েছি, আপনি তো একটা পাস করে দেন। আমি পাস করে আমাদের ফাইন্যান্স করবেন। এই বলে স্যার আপনি পাস করে দেন, ফাইন্যান্স আমরা চলে যেতে পারবো, আর ফাইন্যান্স যদি আমরা দিতে পারবো না, প্রধান উপদেষ্টা আমরা সেখানে যেতে পারবো ইনশাআল্লাহ। সুতরাং আপনারা পাস করতে থাকুন, আমরা ছাড়বো না। তাই আপনাদের কথা দিচ্ছি, পেলিভিশন ফান্ড যদি 2% আমরা যদি কোর্ট ফি থেকে পাই, তাহলে মিনিমাম 50,000 টাকা আমরা সাফ করতে পারবো ইনশাআল্লাহ। আপনারা দোয়া করেন যাতে আমরা মিনিমাম না হলে 2%, 20% না হলে যাতে 2% পাই। আর যেটা হচ্ছে আপনার পছন্দ করেন, আমি আপনাদের টাকা দেবো, টাকা বাড়িয়ে যাবো, আপনারা না টাকাও আমি আনবো। এখন মোস্তফা ভাই আছেন, আমি রোজার মধ্যে আসছিলাম, ভোর করে সারাদিন রোজার মধ্যে ক্যানভাস করার পর খুব টায়ার হয়ে গেছে। মোস্তফা ভাই ওটা দায়িত্ব ওনার মোবাইল করে ভাই আপনি কোথায়? আমি ওখানে আছি। আমি বিপুল আর ওই যাবো, আমরা 3 জন চলে গেলাম, মোস্তফা ভাই ওটা দায়িত্ব। এখন আমার মনে আছে, এবং আমার যদি কেউ যদি একবার আমাকে স্টেপ দিতে সাহায্য করেন, আমি তার জন্য 10 বার করার জন্য আমি রাজি আছি। আমি এই মানুষের আমার যদি কেউ উপকার একবার করে, আমি তার উপকারের প্রতিদান দেওয়ার জন্য ইনশাআল্লাহ চেষ্টা করি। আপনারা যে আশা করেছেন, ইনশাআল্লাহ আমি হিন্দু ভাই হয়তো করতে পারবো না, কিন্তু চেষ্টা করবো হিন্দু ভাই কিন্তু চেষ্টা করবো হিন্দু ভাই হওয়ার জন্য। হিন্দু ভাই থাকবে। আর একটা কথা বলতে চাই, যদি রেস্ট হাউস হতে দেরি হয়, আমার একটা বিরাট চেম্বার আছে এই হলমের অর্থে, চেম্বারটা এই হলমের অর্থে, ওখানে 6টা সোফা আছে, অনেকগুলো চেয়ার আছে, টেবিল আছে। আপনাদের চাবি দেবো, আপনি মোবাইল দেবেন আমার কাছে, বলে টুকু সাহেব বা টুকু ভাই আমি ঢাকাতে আসছি, আমি হলে সিট পাইনি বা রেস্টুরেন্টে সিট পাইনি, আমার থাকার ব্যবস্থা কি? ওই চাবি আপনাদের বলে দেবো, আমার কেউকে বলে দেবো, ওটা খুলে দাও। সুতরাং থাকার জন্য আপনারা চিন্তা করবেন না, বিরাট চেম্বার আসবে এই হলের অর্থে, ওখানে 6-7টা সোফা আছে, আপনারা ইনশাআল্লাহ থাকতে পারবেন, কোনো সমস্যা হবে না। আমি আবার একটা বলতে চাই, বার কাউন্সিলে আমাদের মোট সিটের সংখ্যা হচ্ছে বার কাউন্সিল গোটা বিল্ডিংটা একটা হাওদার বিল্ডিং। এখন আমাদের যে হোটেল যেটা করতে চাচ্ছি, আরো কিছু কিছু ফাঁকা আছে, যেহেতু আমি হাউস কমিটিতে আছি, অর্থাৎ ঢাকা তারা কেউ কিছু করে না, ওরা কিন্তু গুরুত্ব দেয় না, ওরা টাকা কিছু খালি টাকা টাকা টাকা, আর আপনাদের কাছে আসে খালি যাও ভোট দাও ভোট দাও।
সুতরাং যেহেতু আমি আছি, কিছু কিছু রুম ফাঁকা পড়ে আছে, সেই রুমগুলো হয়তো যখন দেখবো এই প্রপোজাল আমার আছে, যখন দেখবো এই 96 সিটে আমাদের অ্যাকাউন্টের কভার হচ্ছে না, তখন আরো যে ফাঁকা রুমগুলো পড়ে আছে সেগুলো আমরা মানে রেস্ট হাউস হিসেবে তৈরি করতে হবে। এটা আমাদের, এটা আমার এলাকা আছে, এবার চেয়ারম্যান তার সাথে আমার কথা আছে। এখন আমি আরো কিছু বলতে চাই, যেহেতু ভাই একটা কথা বলছেন, মানে এখানে যে মৃত্যুর পর তাৎক্ষণিক 20,000 টাকা যদি পার কাউন্সিল থেকে দেওয়া হয় তাহলে অনেক অ্যাডভোকেটরা উপকৃত হতে। ওনার এটা আমার পছন্দ হয়েছে, আমি ইনশাআল্লাহ এক্সিকিউটিভ মিটিংয়ে যা তুলব এটা আমি পাস করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আর একটা কথা যেটা বলছেন আমার সভাপতি সাহেব, আপনাকে যে 40,000 টাকা যেটা হচ্ছে স্টিরিকার থেকে যে টাকাটা বাকি করছে, আপনারা একটা দরখাস্ত দেবেন, আমি ওখানে আপনাদের জন্য ফাইট করবো। দিনাজপুর বার এই টাকাটা দিতে পারবো না, তাহলে আর একটা হচ্ছে 50 বছর ঊর্ধ্বে অনেকে তাই বলেছেন, 50 বছর ঊর্ধ্বে গেলে এই টাকাটা একটা সিলাপ দেওয়া কঠিন হয়ে যাবে, এটা আমরা বিশ্বাস করি। আমি চেষ্টা করবো বিলিয়ন ফান্ডে একটা সিলাবের নির্দিষ্ট একটা শিবির করে 50টা আমার মনে হয় ঊর্ধ্বে আমি চেষ্টা করবো যাতে 40-45 লোকে রাখা যায়, তাহলে সবচেয়ে ভালো হয়। আর আপনাদের কোনো কথা থাকে আপনি কিন্তু ইনশাআল্লাহ যদি কারো কোনো কথা থাকে। আমি একটা প্রশ্ন সর্বপ্রথম, আপনি যে মাটি মানুষের নেতা, প্রথমেই যেটা বুঝলাম সেটা আমরা বাইরে গল্প করতেছিলাম, অনেক প্রধান অতিথি আসছে কিন্তু এইভাবে বলেন, আপনি বলে উকিল ভাই ভিতরে আসো, ঠিক আছে বলছেন। এই জন্য আমাদের দিনাজপুর বার থেকে আমার ব্যক্তিগত অভিনন্দন জানাচ্ছি, নাম্বার 1। নাম্বার 2, এই সব কিছুই করলেন আপনি, আমরা মরার পরে টাকা পাই, ওইটা বউ বাচ্চাটা কোথায় কী হলো পরের হিসাব। মানে আমি এই যে আমরা যদি চাকরি করতাম তাহলে আমরা এলপিআরে গেলে আমরা টাকা পেতাম, ওই টাকাটা জীবদ্দশায় আমরা একটু ভ্রমণ করতাম, খাইতাম, ভালো মন্দ কী করতাম সেটা পরের বিষয়, জীবদ্দশায় দেখতাম। মরার পরে বউ কী করলো আর বাচ্চা কী করলো আমরা দেখবো না, এই ব্যাপারটা তো আপনি রাখবেনই, আমরা অতীতও বলছি। তবে এই যে আপনার রিলিফ ফান্ড বললেন, তারপরে এই যে মরে যাওয়ার পরে 30,000 বার দেয়, আপনারা যদি পারেন সব কিছু করলেন। আর একটা প্রস্তাব বা বাড়তি চাপ আমার থাকলো, আপনি এখন পারবেন অথবা ভবিষ্যতে যখন নির্বাচনে জয়ী হবেন তারপর হলো এটা রাখেন নোট হিসাবে। এই যে আমাদের বার একটা কাজ করছে, এই যে বলেন যে আমরা উত্তরবঙ্গের মানুষ, এই বাহির দেশের লোক, এগুলো মানুষ আগে বলতো, এখন ওটা কাটে গেছে। এই যমুনা ব্রিজ হওয়ার পর এগুলো কাটে গেছে অনেক, এখন অনেক টাকা যায় আসি। আমাদের যেটা বিষয় হলো যে করোনার সময় আমরা দেখছি যে আমাদের কি অবস্থা, কি দুর্দশায় উকিলদের ছিল, যারা এখানে সিনিয়র আছে এনার হয়তো 20 জন হায়েস্ট কোটিপতি হইতে পারে, লক্ষপতিতেও পারবো, কিন্তু সাধারণ যারা আমরা নতুন অবস্থায় আছি বা জুনিয়র বা যে আছি আমাদের কিন্তু করুণ অবস্থায় ছিল। সেই ধরনের অন্য অন্য জায়গায় দেখতেছি 50,000 করে পার উকিলকে দিয়ে দিছে, আমাদের নাই। তৎকালীন আমি যেটা মনে করি, তৎকালীন কীভাবে মনে করবে, আমরা তো সবাই চাটুকদার, আমরা কি পাইলাম না সেটা না দেখে বার কাউন্সিলের তৎকালীন যারা ছিলেন প্রধানমন্ত্রীর তহবিলে 2 কোটি দান করে দিচ্ছে, 1 কোটি দান দিচ্ছে। তখন প্রধানমন্ত্রী বলবেন যে তোমরা তো এত টাকার মালিক, তো তোমাদের কাছে কী দিব, এইটা মাথায় রাখতে হবে। এই যে চামচামির একটা সীমা আছে, এটা একটু বেশি করে ফেলছে। থার্ড প্রশ্ন হলো আমার যেটা বলি, সবই করে গেলেন আপনি, আমাদের একটা বিষয়, আমাদের বার একটা কাজ করছে, ভালো কাজ করছে, যে আমাদের সব কিছু দেখে, যেমন যে কোনো কেউ চাকরি করে, এনজিও বলেন, সরকারি চাকরি বলেন, সবাই করে, সেখানে একটা আছে এই যে ঈদে পূজায় দেখেন একটা বোনাস আছে, কিন্তু আমাদের তো স্যালারি আর ওগুলো কিছু নাই, কিন্তু বার আমাদের একটা কাজ করে দিচ্ছে, সেটা হলো যে বলছে 10,000 টাকা আমাদের মধ্যে সামনের দিকে পাচ্ছি, ঈদে একবার দেওয়া, হিন্দুদের জন্য পূজায় দেওয়া হয়। সারা বাংলাদেশে লক্ষ লক্ষ কোটি টাকার এই বার কাউন্সিল, এইরকম আমাদের যদি থাকা অবস্থায় আমাদের বউ বাচ্চা সবাই আশা করে, আপনার পয়সা আছে আপনি নিয়েন না, যদি এইরকম একটা চালু করা যায় যে বার কাউন্সিলের পক্ষ থেকে এরকম প্রাথমিক অবস্থা হলো 10,000 হোক, এরকম বোনাস আকারে যদি একটা আসে, এটা আমার একটা প্রস্তাব, যদি জীবদ্দশা না, মানে এইটা প্রত্যেক হিন্দুদের পূজায় এবং মুসলমানদের মনে করেন ঈদের জন্য যদি এইরকম একটা যদি উৎসব পাতা চালু করা যায় রিলিফ ফান্ডের, তাই আমাদের সবচেয়ে এটা আমার প্রশ্ন।
সবাইকে ধন্যবাদ। আপনি তিনজন পুরস্কার পেয়েছেন। ধন্যবাদ। তিনজন পুরস্কার পেয়েছেন যাদের জীবনে বারবার ছেলে বিভিন্ন থেকে জীবন কিছু পাওয়া যায়, এটা আমার একটা পুরস্কার আমারই আছে। আমি পুরস্কার পেয়েছি এবং সম্ভবত আমি চেষ্টা করবো সেটা পাস করার জন্য। আমি একাই পাইনি পাস করার জন্য, যেটা আপনার জীবনে কিছু পাইতে পারি। আর যেটা আপনি যেটা বললেন, আর একটা কি যেটা বললেন, দেওয়া সম্ভব হবে না, কিন্তু অনেক একভাবে বাধ্যতার একভাবে বোনা দেওয়া যাবে না। সুতরাং এই পুরস্কার আমি দিতে পারবো না, এটা আমার পক্ষে সম্ভব হবে না। আরেকটা কথা, যে টাকাটা ইতিপূর্বে আমরা খুব বাহাদুরি দেখাচ্ছি এই 16 বছরে। আমরা 2 বছরের ক্ষমতা দিয়েছি ওখানে, আমরা ইন্টারনাল ভাবে আমরা অডিট করেছি। ইন্টারনাল প্রায় 100 কোটি টাকার মতন আমরা দোষ দেখেছি, 100 কোটি। এবং আমরা এখন যেটা আমরা ইন্টারনালি করেছি, এখন এক্সটার্নালি করার জন্য সরকারের মাধ্যমে অডিট চাইছি। সরকার বলেছে আমাদের অডিটর থাকবে, আপনারা অডিট করুন, যারা এই টাকাটা তৈরি করে আপনি যে কোনো কারণে 1 কোটি 2 কোটি 5 কোটি ওনার মামার বাড়ির সম্পদ খালি দিচ্ছে আর দিচ্ছে। এই সম্পদগুলো আমরা ইনশাআল্লাহ উদ্ধার করার চেষ্টা করবো অনেকের মাধ্যমে এবং প্রতিকার করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তাই হোক, সবাইকে ধন্যবাদ। আমি বক্তব্য শেষ করছি। আমি আপনাদের কথা শুনবো। আর আমার মোবাইল নাম্বার আপনাদের যদি থাকে, যদি না থাকে লিখে নেবেন। যে কোনো সময়, যে কোনো মুহূর্তে যে কোনো কাজের জন্য এইটুকু আপনাদের পাশে থাকবে, আপনাদের চেষ্টা